মির্জা বাড়ি। ধ্রুব বাড়ি আসতে আসতে 9টা বেজে গেছে। বাড়ি ফেরার আগে একবার হসপিটাল থেকে ঘুরে এসেছে ধ্রুব। পথেই আসার সময় কিছু বন্ধুদের সাথে দেখা হয়েছিল, তারপর ওদের সাথে ডিনার করে তারপর বাড়িতে এসেছে ধ্রুব। বাড়ির সদর দরজার কাছে এসে থমকে গেল। বাড়ির সদর দরজায় এই সময় শুধু ভেজানো দেখে সন্দেহ হলো ধ্রুবর মনে, কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। প্রবেশ করার সাথে সাথে এক বালতি পানি এসে ধ্রুবর সারা শরীর ভিজিয়ে দিল। হাত দিয়ে মুখের পানিটুকু সরিয়ে দিয়ে সামনে তাকাতেই ধ্রুব দেখতে পেল সামনে শামীম অগ্নিমূর্তি ধারণ করে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওর পাশেই একটা বালতি। শামীমের পরনে একটা টি শার্ট আর কমলা ও হলুদ কম্বিনেশনের চেক লুঙ্গি। লুঙ্গিটা হাঁটুর অনেকটা উপরে উঠে গিট্টু মারা। শামীম ধ্রুবকে ভালো করে পরখ করে ঝাড়ু হাতে নিয়ে এগিয়ে গেল ওর কাছে। শামীমকে এগিয়ে আসতে দেখে ধ্রুব দৌড়ে পালালো। শামীম ধ্রুবর পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, শালা দাঁড়া বলছি, অ্যাডভাইস নেওয়ার পর ফোন বন্ধ করে রাখছিস কেন? অ্যাডভাইস নেওয়ার সময় ভাই ভাই আর নেওয়ার পরে দূর ছাই। আজকে তোর একদিন কি আমার একদিন, ধ্রুবের বাচ্চা দাঁড়া। ধ্রুব দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে উঠল, মাম্মা বাঁচাও, এই শামীম পাগল হয়ে গেছে। আর কিছু বলতে নিবে তার আগেই শামীম ওর নিতম্বে ঝাড়ুর একটা বাড়ি দিল। ধ্রুব চেঁচিয়ে উঠে বলল, তুই আর সৌহার্দ্য কি পেয়েছিস? হ্যাঁ, সবসময় আমার নিতম্বের পেছনেই পড়ে থাকিস। আমার নিতম্ব যখন তোদের এতই পছন্দ তাহলে নিয়ে নে। তারপর ধ্রুব শামীমের সামনে এসে নিজের পেছন দেখিয়ে বলে উঠল, নিয়ে নে বলছি। শামীম ধ্রুবটিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বলল, ছি, তোর নিতম্ব আমি কেন নিতে যাবো? এটা দিয়ে আমার কি কাজ? ওদের হই হুল্লোড়ে দোতলা থেকে নিচে নেমে এলেন ওদের মা রেহানা পারভিন। তিনি এসে ওদের ধমক দিয়ে বললেন, কি শুরু করেছিস তোরা? এখনো কি ছোট আছিস নাকি? রোজ রোজ তোদের বাচ্চামো বেড়েই চলছে। আজ থেকে দুটোর একসাথে থাকা বন্ধ। কেউ কারোর সাথে কোনো কথা বলবি না তোরা। রেহানা পারভিনের কথা শুনে শামীম আটকে উঠল। তড়িঘড়ি করে মায়ের কাছে এসে বলতে শুরু করলো, না মাম্মা, এটা করো না। তারপর সুর টেনে টেনে বলল, আমি ধ্রুবকে ছেড়ে থাকতে পারবো না। তুমি তো জানো আমি ওকে খুব ভালোবাসি। ও তো আমার জানের ভাই, প্রাণের ভাই। ওর সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। তারপর ও রেহানা পারভিনের পা ধরে ঝুলে পড়ল। শামীমের কথায় ধ্রুব ওর দিকে সরু চোখে তাকালো। তারপর মনে মনে বলল, ড্রামাবাজ একটা, আমাকে জানানোর জন্য এখন মায়ের কাছে মিথ্যে বলছে। মাম্মা যদি আমার সাথে ওকে কথা বলতে না দেয় তাহলে ওর প্যান প্যানে নিয়ে কাকে শোনাবে? ওকে দেখে এখন কেউ বলবে যে ও একজন ভার্সিটির টিচার। ও যে এত বড় হয়েছে তবু ওর ভেতর বাচ্চামো গেল না। শামীম ধ্রুবের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই তুই একটু বল না মাম্মাকে আমাদের যেন আলাদা না করে, প্লিজ ভাই। শামীমের কথায় ধ্রুব মশা দাঁড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, মাথা খারাপ নাকি আমার যে তোর সাথে তালে তাল মিলিয়ে আমি নিজের কানের 12টা বাজাই? তার থেকে বরং কালকে দেখা করিস আমার সাথে, কথা আছে তোর সাথে। তার আগে আর আমার রুমে আসতে দিবে না মাম্মা তোকে। গুড নাইট ভাই। ধ্রুবের কথাতে শামীম কটমট দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। ভাবখানা এমন যেন একবার তোকে পাইতো লবণ সহ চিবিয়ে খেয়ে নেব তোকে। ধ্রুব শামীমের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলে উঠল, এটা আর হচ্ছে না ভাই, অন্তত আজকে তোর জ্বালানো থেকে আমার মুক্তি। শামীম ধ্রুবের ইশারা বুঝতে পেরে এবার তেলেবেগুনে জ্বলে উঠল। শামীমের এরূপ তাকানোতে ধ্রুব দাঁত কেলিয়ে হেসে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। ঘড়ির কাঁটায় রাত 12টা 45 মিনিট। আজ আকাশে চাঁদ দেখা যাচ্ছে অল্প স্বল্প। কালো মেঘগুলো চাঁদটাকে ঢেকে দিয়েছে। দেখে মনে হচ্ছে মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। একটু পরপর মেঘ সরে গিয়ে চাঁদ বেরিয়ে আসছে। এ যেন লুকোচুরি খেলছে সে। শিশিরের রুমের জানালাগুলো খোলা, জানালার পর্দাগুলো বাতাসে দুলছে। বিছানায় উবু হয়ে গালে হাত দিয়ে শুয়ে আছে শিশির। সামনে সৌহার্দ্যের দেয়া মোবাইলটা। মোবাইলের দিকে একধানে তাকিয়ে আছে শিশির। তখন থেকে দোটানায় ভুগছে। ভাবছে সৌহার্দ্যকে কল করবে, আবার পর মুহূর্তেই ভাবছে সৌহার্দ্য যদি কিছু মনে করে ও কল দিলে, যদি ফোনের মধ্যে অপমান করে বসে তখন। এসব ভাবতে ভাবতে 1 ঘন্টা পার হয়ে যেতে চলল, তবুও শিশির কল দিতে পারছে না। শিশিরের মন বলছে, কল দে শিশির, অন্তত মানুষটার গলার স্বর তো শুনতে পাবি। আবার মস্তিষ্ক বলছে, ওই বদলোককে একদম কল দিবি না শিশির, ওই বদলোক তোকে সবসময় অপমান করে কথা বলে। অবশেষে মস্তিষ্ক মনের কাছে হেরে গিয়ে শিশির কল লাগালো সৌহার্দ্যের নাম্বারে। প্রথমবার কল দিতে কলটা কেটে গেল, তাই শিশির কিছুটা সময় নিয়ে কল লাগালো আবার। দ্বিতীয়বার ফোনে রিং হওয়ার সাথে সাথে ফোনটা রিসিভ করে কানে তুলল সৌহার্দ্য। সৌহার্দ্য ফোন রিসিভ করার সাথে সাথে শিশিরের হার্টবিট দ্রুতগতিতে লাফাতে শুরু করলো। উত্তেজিত শিশির সৌহার্দ্যের হ্যালো বলার সাথে সাথে কল কেটে দিল। এবার কিছুটা বিরক্ত হলো সৌহার্দ্য। মিনিটের কাঁটা অতিবাহিত হওয়ার আগেই পুনরায় ফোন দিল শিশির। সৌহার্দ্য ফোন রিসিভ করে কিছু বলতে নেবে তার আগে ওপাশ থেকে রিনরিনে কণ্ঠে শিশির বলে উঠল, হ্যালো। সঙ্গে সঙ্গে সৌহার্দ্য তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, এখনো ঘুমাসনি কেন? আর ফোন কেন কেটে দিয়েছিস? সৌহার্দ্যের এমন প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেল শিশির। উনি কি করে বুঝলো যে আমি ফোন দিয়েছি? ওনার কাছে কি আমার নাম্বার আগে থেকেই ছিল? হবে হয়তো, ফোনটাও তো উনিই দিয়েছেন। আমার নাম্বার ওনার কাছে থাকা এ আর এমন কি ব্যাপার? শিশির আমতা আমতা করে বলতে শুরু করলো, ঘুম আসছিল না আর হাতে চাপ লেগে ফোন ভুলবশত কেটে গেছে। তো হঠাৎ আমাকে কল দিয়েছিস? এমনি 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 তো তুই কখনোই আমাকে কল দিবি না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। চালাকি করিস আমার সাথে। শিশির এবারে আমতা আমতা করতে শুরু করলো, কিন্তু ফোনের অপর পাশে থাকা ব্যক্তি রেগে যাচ্ছে বুঝতে পেরে শিশির বলে উঠল, একটা কথা বলি সৌহার্দ্য ভাই, আপনি কিছু মনে করবেন না কিন্তু। শিশিরের কথায় সৌহার্দ্য বলে উঠল, বল কি বলবি?
সৌহার্দ্য থেকে অনুভূতি পেয়ে শিশির বলল, আপনাকে অনেক মিস করছি সৌহার্দ্য ভাই, তাই ফোন দিয়েছে বলেই আটকে রাখা দমটুকু নিতে লাগলো। অপর পাশ থেকে সৌহার্দ্য কিছু বলতে নেবে তখনই ফট করে ফোনটা কেটে দিল শিশির। শিশিরের কথাতে সৌহার্দ্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল, কিন্তু আফসোস সেটা শিশির দেখতে পেল না। শিশির ফোন কেটে নিজের চুল খামচে ধরে বলতে শুরু করলো, আরে এটা আমি কি বললাম, আমার মুখ থেকে সবসময় ভুল জায়গায় ভুল কথা বের হয়ে যায়। সৌহার্দ্য ভাই এখন আমাকে কি ভাববে, ছি। এসব ভাবতে ভাবতেই সৌহার্দ্যকে কল দিল। শিশির এবার কল কেটে দিয়ে ফোনটাই বন্ধ করে রাখলো। ড্রিম লাইটের আলোর কারণে পুরো রুমটা হালকা আলোয় আচ্ছন্ন। ব্যালকনির দরজা রুমের জানালাগুলো পুরোপুরি খুলে দেওয়া, সেখান থেকে মৃদুমন্দ বাতাসের আনাগোনা পুরো রুম জুড়ে। সবসময় ব্যালকনির দরজাটা আর জানালাগুলো খুলে ঘুমানোর একটা অভ্যাসে পরিণত হয়েছে দিরা, যার ফলে রুমটা পুরো শীতল হয়ে উঠছে ক্রমে ক্রমে। ঘুমের মধ্যেই পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা পুরোপুরি গলা অব্দি টেনে নিয়ে আবার নিজের সুখকর নিদ্রাময় অতল গহ্বরে ডুব দিল দিয়ার ঘুমিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ব্যালকনিতে ধুম করে একটা আওয়াজ হলো। আওয়াজের শব্দে ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল দিয়া, কিন্তু ঘুম ভাঙল না ওর। দিয়া অনেকটা ঘুম কাতুরে মেয়ে, একবার ঘুমিয়ে পড়লে যতক্ষণ পর্যন্ত না ও নিজে ঘুম থেকে উঠছে ততক্ষণে কেউ ওকে ডেকে তুলতে পারে না। অবশ্য পারে না বলে ভুল হবে, নিজেই ঘুম থেকে ওঠে না। কারো ডাকে ঘুম ভেঙে গেল মটকা মেরে পড়ে থাকে বিছানায়। নিজের এত ঘুমের কারণে মাঝে মাঝে ফজরের নামাজ আদায় করতে পারে না দিয়া। ফোনে অ্যালার্ম সেট করে রাখলো, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েও। ভীষণ অস্বস্তিতে বারবার ঘুমের মধ্যে নাক মুখ কুচকে ফেলছে দিয়া। পরমুহূর্তে আবার সম্পূর্ণ মুখ জুড়ে ফুটে উঠছে হাসি রেখা। দেখেই মনে হচ্ছে যে এই মুহূর্তে কোনো স্বপ্নে বিভোর হয়েছে দিয়া। ড্রিম লাইটের আবছালোয় দিয়ার মুখটা স্পষ্ট দেখা না গেলেও মুখাবয়ব কিছুটা বোঝা যাচ্ছে, যার দিকে নিকট দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ। ড্রিম লাইটের আলোক রশ্মির কারণে দিয়ার মুখটা দেখা যাচ্ছে অল্প স্বল্প, যার ফলে দিয়াটিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মাঝে মাঝে ব্যালকনি দিয়ে দিয়ার রুমে ঢুকে সে। প্রথম তো দিয়ার ঘুম ভেঙে যেত অস্বস্তিতে, তারপর আবার ঘুমিয়ে পড়ত। অথচ বোকামেটা জানতই না যে কেউ একজন ওকে দেখে নিজের চোখে তৃষ্ণা মেটাতে ওর রুমে আসে। দিয়ার ব্যালকনির দরজা খুলে রাখার সুযোগের সদ্ব্যবহার করে সে। এসব ভেবে হালকা হাসল সেই ব্যক্তি। বেশ কিছু সময় এভাবে দিয়ার পাশে বসে থেকে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল সে। যাওয়ার আগে দিয়ার ব্যালকনির দরজাটা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে চলে গেল ব্যক্তিটা, কিন্তু সেটার কাজে দিল কই। বাইরের দমকা হওয়ায় দরজাটা আবার আগের মতো পুরোপুরি খুলে গেল। বেচারা দিয়া নিজের শরীরে শীত শীত অনুভূতি পেয়ে ঘুমের মাঝে কাঁথাটা মুড়ি দিয়ে নিল। পূর্ব দিগন্তে মেঘের আড়াল থেকে ক্রমে ক্রমে সূর্য বেরিয়ে আসছে। যত সময় অতিবাহিত হচ্ছে সূর্য নিচের তাপদাহ বাড়িয়ে ধরণী উত্তপ্ত করে তুলছে। আজ বৃষ্টি নেই, আকাশটা একদম পরিষ্কার, কোথাও কালো মেঘের ছিটে ফোটাও নেই। পুরো আকাশ জুড়ে শুভ্র মেঘের ছড়াছড়ি। পেঁচা তুলোর মতো শুভ্র মেঘগুলো ভেসে ভেসে একটা অনির্দিষ্ট জায়গাগুলোতে গিয়ে জড়ো হচ্ছে। আজ শুক্রবার, নাস্তা করে কিছু গল্পের বই নিয়ে ছাদে এসেছিল শিশির। এমনিতে বই পড়ায় ততটা মনোযোগী হতে না দেখা গেলেও গল্পের বই পড়ার বিষয়ে সে খুবই আগ্রহী। শিশিরের রুমের টেবিলের অর্ধেকটা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গল্পের বই। আগে আরো অনেক বেশি বই ছিল ওর কাছে। শিশির গল্পের মধ্যে এতটাই ডুবে গিয়েছিল যে রেজাল্ট খারাপ হতে শুরু করে, তাই ওর মা সোনালী বেগম সবগুলো বই শিশিরের রুম থেকে সরিয়ে ফেলেছে। এর কারণে শিশির খাওয়া দাওয়া বাদ দিয়ে অনশন চালিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ওর মায়ের কাছে হার মানতে হয়েছে ওকে। যদি বেশি ঝামেলা করলে বাকি বইগুলো নিয়ে যায়, তাই নিজের অনশন কিছুদিনের মধ্যে বাদ দিয়েছিল শিশির। ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফ্যান্টাসি ধরনের গল্পের বই, যার একটা বই এখন শিশিরের হাতে। ছাদের যে সাইডে গাছপালা বেশি সেখানে বেঞ্চিতে বসে আছে ও। পাশে মিল্কি আর ইউফি খেলছে। একবার সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আবার নিচে নামছে। বই পড়া শেষ করে আকাশের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত নিজের দৃষ্টি নিবদ্ধ করল। সৌহার্দ্য ভাইয়ের সাথে ফোন আলাপের পর আজ 5 দিন হয়ে গেছে। তারপর না সৌহার্দ্য ওকে ফোন দিয়েছে আর না ও। অবশ্য পরে অনেকবার সৌহার্দ্যকে ফোন দিতে চেয়েছে, কিন্তু লজ্জা, ভয় আর সংকোচের কারণে সেটা আর হয়ে ওঠেনি। না জানি সৌহার্দ্য ভাই আসলে কিভাবে নিজের মুখ তাকে দেখাবে সেই চিন্তায় বিভোর। বেশ কিছুক্ষণ নিজের ভাবনায় মুখ হয়ে থেকে নিচে চলে এলো শিশির। ওর পেছন পেছন মিল্কি আর ইউভিও দৌড়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমের একপাশের সোফায় বসে ক্যারাম খেলছে শিশিরের বাবা চাচারা মিলে। শুক্রবার মানেই ছুটির দিন, তাই আজকে তারা ভাইয়েরা মিলে ক্যারাম খেলায় ব্যস্ত। শিশিরের মা বড় মা মিলে টুকটাক কাজ করছে রান্না ঘরে। ছোট মা তিথি বেগম বাড়িতে নেই, তিনি সকালকে নিয়ে তার বাপের বাড়িতে গিয়েছেন, বিকেলের আগে আর ফিরবেন না। কুয়াশা ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন টিপছে আর মিটিমিটি করে হাসছে। এই মুহূর্তে ধ্রুবর সাথে চ্যাটিংয়ে ব্যস্ত সে। সিঁড়ি দিয়ে নিচে নেমে কুয়াশার পাশে গিয়ে বসল শিশির। কুয়াশাকে ফোনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসতে দেখে বাঁকা চোখে তাকালো শিশির। নিজের গলা ছেড়ে সন্ধিয়ান কণ্ঠে অতঃপর বলে উঠল, কি ব্যাপার বলতো, এভাবে বলদের 3 নম্বর বাচ্চার মতো হাসছিস কেন? শিশিরের হঠাৎ করা প্রশ্নে একটু নড়ে চড়ে বসল কুয়াশা। শিশিরের দিকে তাকিয়ে বলল, কিছু না। শিশির আবার সন্ধিহান কণ্ঠে শুধালো, এই সত্যি করে বলতো, কার সাথে প্রেম করছিস তুই? সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস?
কুয়াশা ধরা পড়ে যাওয়ার মতো মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আজব তো, কার সাথে আবার প্রেম করতে যাব? কারোর সাথেই না। মোবাইল নিয়ে পড়ে থাকা কি প্রেম করা নাকি? ওহ আচ্ছা, আমি তো কিছুদিন ধরে দেখছি যে কেউ একজন রাতের বেলা দিনের বেলা মোবাইল কানে নিয়ে ফুসুর ফাসুর করে। কি কে কে আবার? তুই আমাকে বলবি নাকি আমি সবাইকে বলে দেবো? দাঁড়া বলছি, বলো। শিশির আর কিছু বলবে তার আগেই কুয়াশা নিজের হাত দ্বারা শিশিরের মুখ চেপে ধরলো আর বলতে শুরু করলো, এই না না, কাউকে কিছু বলার দরকার নেই, আমিই তোকে সব বলবো, কিন্তু কিছুদিন পরে। একটু থেমে আবার বলল, দেখ আমি তোর মুখ থেকে হাত সরাচ্ছি, কিন্তু তুই কাউকে কিছু বলবি না। শিশির চোখ দিয়ে ইশারা করলো যে ও কাউকে কিছু বলবে না। কুয়াশা ধীরে ধীরে শিশিরের মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। বাবা চাচাদের ওখান থেকে কিছুটা হট্টগোল শোনা যাচ্ছে। শিশির জানে এমন কেন হচ্ছে। এরা 3 ভাই মিলে যখনই ক্যারাম খেলে তখনই সেখানে কোনো না কোনো হট্টগোলের সৃষ্টি হয়। শিশির এগিয়ে গেল বাবা চাচাদের দিকে। এদিকে সোহেল খান আর আমজাদ খান মিলে ক্যারামের গুটি নিয়ে টানাটানি করছে। সাজ্জাদ খান নিজের বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, বড় ভাইয়া তুমি কিন্তু চিটিং করছো। 2টা গুটি পকেটে কেন গুজে রেখেছিলে? শিশিরের বাবা সোহেল খান বললেন, দাও গুটিগুলো আমায় দাও বলছি। তখন থেকে গুটি নিজের কাছে রেখে 2বার জিতেছ তুমি, এবার আর তা হচ্ছে না। না দেব না। তোরা যে তখন থেকে নিজেরা একদলে খেলছিস, কি ভেবেছিস আমি বুঝতে পারবো না? আগেই গেমের রুলস বলে দিয়েছিলাম। এদিকে আমজাদ খানের কথা শুনে সোহেল খান আর সাজ্জাদ খান চুপসে গেলেন। সত্যি তো, তারা দুজন যে একজোট হয়ে খেলছিলেন। শিশির এগিয়ে এসে ওর বাবা চাচার হাত থেকে গুটি নিজের কাছে নিয়ে বলল, হয়েছে তোমাদের কারাকারি, তোমরা 3 জনই চিটিং করেছো আর বাচ্চাদের মতো ঝগড়া করছো। সো এবার খেলা আবার প্রথম থেকে শুরু করো। পেয়েছো তোমাদের সমাধান? আমজাদ খান গুটিগুলো ভাইদের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে আবার সাজাতে শুরু করলেন। শিশির রান্নাঘরে গিয়ে নিজের মায়ের আঁচল ধরে টানতে লাগলো আর বলল, মা, ও মা, মা। এতক্ষণে কাজে ব্যস্ত হয়ে থাকা সোনালী বেগম বলে উঠলেন, কি হয়েছে? খিদে পেয়েছে, কি খাবো? পাশ থেকে মোহনা বেগম বলে উঠলেন, দেরি করে ঘুম থেকে উঠলি, কিছুক্ষণ আগেই তো নাস্তা করেছিস, এর মধ্যে খিদে পেয়ে গেল তোর? আমি এখন চিন্তায় আছি, তাই খিদে পাচ্ছে। যতক্ষণ না চিন্তা শেষ হচ্ছে আমার খিদে লাগতেই থাকবে, কিছুতেই কমবে না। শিশিরের মা বলে উঠলেন, এত কিসের চিন্তা তোর? আছে, সেটা বলা যাবে না। মোহনা বেগম হাতের কাজটা রেখে বললেন, দাঁড়া আমি তোকে নুডলস রান্না করে দিচ্ছি, তোর মাকে আর জ্বালাস না। শিশির ছোট করে উত্তর দিল, আচ্ছা। মোহনা বেগম নুডলস রান্না করার পুরোটা সময় শিশির ওখানেই দাঁড়িয়ে রইল এবং শুকনো দৃষ্টিতে তার রান্না করা দেখল। কিছুক্ষণ পরে শিশির মোহনা বেগমকে জিজ্ঞেস করল, বাড়িতে এত এত রান্না কেন করছো? দেখে তো মনে হচ্ছে সৌহার্দ্য ভাইয়ের পছন্দের সব খাবার রান্না করছো, কিন্তু উনি তো বাড়িতে নেই। মোহনা বেগম শিশিরের হাতে এক বাটি নুডলস তুলে দিতে দিতে বলেন, আজকে সৌহার্দ্য আসছে, তাই ওর পছন্দের সব খাবারগুলো রান্না করেছে। সৌহার্দ্য আসবে শুনে শিশিরের মনটা খুশি হয়ে গেল, কিন্তু পরক্ষণেই চিন্তায় পড়ে গেল শিশির যে সৌহার্দ্য আসলে তার সামনে কিভাবে যাবে ও? এমনিতেই তো ওকে বারবার অপমান করে, তাহলে সেই দিনের ঘটনার পরে তো আরো কথা শোনাতে পারে ওকে। এত কিছু ভেবে ভাবনায় ব্যস্ত শিশির। ঠিক তখনই মোহনা বেগম নুডলস ভর্তি একটা ট্রে শিশিরের হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা এগুলো তোর বাবা চাচাদের আর কুয়াশাকে দিয়ে আয়। আচ্ছা। মোহনা বেগমের কথায় শিশির হাতে থাকা ট্রে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা চালালো। তীব্র গরমের কারণে সবার যখন একটা যাতা অবস্থা, সূর্যটা যতটা মাথার উপরে উঠছে ততই যেন নিজের রোদের তীব্র তেজ দিয়ে মানুষকে নাজেহাল করে তুলছে। মির্জাবাড়ি, দুপুর 12:30। ওয়াশরুম থেকে বেসুরো গলার গান ভেসে আসছে। ধ্রুব শামীমের রুমে ঢুকলো নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিতে, কিন্তু ঢুকেই যে শামীমের ফাটা বাঁশের মতো গলার গান শুনতে পাবে সেটা সে আশা করেনি। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে শামীম গান গাইছে। বাইরে থেকে ধ্রুব চেঁচিয়ে উঠে শামীমের উদ্দেশ্যে বলল, থাক, তোকে আর প্রেমের পুকুরে ছাপ দেওয়া লাগবে না শামীম। তুই যদি প্রেমের পুকুর কেন সাগরেও ছাপ দিস তাহলেও কোনো মেয়ে পড়বে না, বুঝলি? ধ্রুবের গলার আওয়াজ কানে আসতেই 5 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে এলো শামীম। এমনিতেও তার গোসল প্রায় শেষ হয়ে গিয়েছিল। ধ্রুবের আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে বেরিয়ে এলো। ও খুব ভালো করেই বুঝতে পেরেছে যে ওর ভাই এই সময় ওর রুমে কেন। শামীম বেরোতেই ধ্রুব বিছানার দিকে তাকিয়ে বলে উঠল, তুই আমার আন্ডারওয়্যার নিয়ে এসেছিস কেন? বলেই ধ্রুব বিছানায় ছড়ানো আন্ডারওয়্যারটা হাতে তুলে নিল। ধ্রুব ওটা হাতে নেওয়ার সাথে সাথে শামীম দৌড়ে এসে ওটাকে টানছে আর বলছে, দে দে বলছে, এটা আমার ভালো লেগেছে তাই এনেছি। ধ্রুব শামীমের মতো ওটা নিজের দিকে টানতে টানতে বলল, না এটা আমার, কালকেই এটা কিনে এনেছি আমি, তুই না বলে নিয়ে এসেছিস। ধ্রুবের কথায় শামীম বলে উঠল, ভাই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ধ্রুব বলল, আমি কি তোকে ভয় পাই নাকি? ছাড় বলছি, ছাড়। একটু থেমে ধ্রুব আবার বলল, এমন ভাব করছিস যেন তোর কাছে নেই। পছন্দ হলো আর নিয়ে এলি? বলি বিছানার পাশে থাকা কাভার্ড খুলল ধ্রুব। কাভার্ড খুলতে ধ্রুবর চক্ষু চড়ক গাছ। ধ্রুব 2 আঙ্গুল দিয়ে ধরে কাভার্ডের মধ্যে থাকা একটা জিনিস বাইরে বের করে আনলো। অতঃপর জিনিসটা শামীমের সামনে ধরে অবাক সরে পড়ে উঠল, এই রংধনুর 7 রং করা আন্ডারওয়্যার তুই পেলি কোথায়? এত কালারিং কেন? শামীম বলল, কোথায় আর পাবো, অনেক খুঁজে তারপর নিয়ে এসেছি। তুই আর কালারের কি বুঝবি? আমি বেশি কালারিং পছন্দ করে তাই এনেছি। শামীমের কথাতে ধ্রুব পেট ধরে হাসতে শুরু করলো। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে তার, কিন্তু থামার নাম নেই। হাসতে হাসতেই বলে উঠল, শেষ পর্যন্ত কিনা আন্ডারওয়্যারের রংধনু?
তুই এসব কালারিং জিনিস পছন্দ করতে পারবি, আমার দ্বারা পসিবল না। শামীম ভাব নিয়ে বলল, এটা একটা আর্ট, তুই কি করে বুঝবি এসব? ধ্রুব এবার শামীমের হাতে থাকা নিজের আন্ডারওয়্যার ছো মেরে নিয়ে নিল, আর শামীমের পরনের টাওয়ালটা এক টান দিয়ে হাতে নিয়ে দিল এক ভৌদর। জুমার নামাজ পড়ে বাড়িতে ফিরে এলো ধ্রুব আর শামীম। সদর দরজা দিয়ে দুভাই একসাথে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই শামীমের পেটের মধ্যে মোচড় দিয়ে উঠল। পেটে হাত দিয়ে শামীম ধ্রুবর দিকে তাকিয়ে বলে উঠল, বুঝলি ভাই, প্রেম আর এক জিনিস, কোনোটাই জোর করা হয় না, দুটোই নিজের সময় মতো আসে। এখন আমি গেলাম, তুই থাক। বলেই পেটে হাত দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এইদিকে শামীমের কি হয়েছে সেটা বুঝতে পেরে উচ্চ শব্দে হেসে দিল ধ্রুব, আর চিলিয়ে বলে উঠল, সাবধানে ভাই, আবার কাপড় নষ্ট করে ফেলিস না যেন। বলেই উচ্চ শব্দে হাসতে লাগলো। সৌহার্দের বাড়ি ফিরতে ফিরতে বিকেল 4টা বেজে গেছে। সৌহার্দ আসার সময় ফ্লাইটেই খাবার খেয়ে নিয়েছিল। আসার পরে মোহনা বেগম অনেকবার খাবার খেতে বলেছিলেন, কিন্তু সৌহার্দ বলেছে এখন ওর খেতে পায়নি। মায়ের হাতে রান্না করা নিজের পছন্দের খাবারগুলো সে রাতে খাবে, তাই মোহনা বেগম আর জোর করেনি সৌহার্দকে। রুমে এসে নিজের লাগেজটা রেখে ওয়াশরুম থেকে অনেক সময় করে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো সৌহার্দ। ফ্রেশ হওয়ার কারণে শরীরের ক্লান্তি ক্লান্তি ভাবটা অনেকটা কেটে গেছে। টাওয়ালটা বিছানার উপর রেখে ব্ল্যাক ডেনিম প্যান্টের সাথে গায়ে জড়িয়ে নিয়েছে একটা সাদা চেক শার্ট। সৌহার্দ শার্ট পরে টাওয়ালটা ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। সৌহার্দ এবার বিদেশ থেকে আসার সময় বাড়ির সবার জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আগেরবার তাড়াহুড়ো করে তেমন কিছু নিয়ে আসা হয়নি, তাই এবার নিয়ে এসেছে। মা চাচিদের জন্য এনেছে একই ধরনের বেশ কয়েকটা শাড়ি, আরো অনেক জিনিস। বাবা চাচাদের জন্য এনেছে মহিলাদের সাথে ম্যাচিং করা পাঞ্জাবি, যেগুলো রুমে আসার সময় মা চাচিদের হাতে দিয়ে এসেছে। সকালের জন্য নিয়ে এসেছে নামি দামি অনেক খেলনার চকলেট, সেগুলো তিথি বেগমের কাছে দিয়ে এসেছে সৌহার্দ। ছোট মা তিথি বেগম সৌহার্দ আসার আগেই সকালকে নিয়ে বাপের বাড়ি থেকে চলে এসেছিলেন। কুয়াশার শিশিরের জন্য এনেছে 4 জোড়া ড্রেস, ওদের জন্য অনেক চকলেট এনেছে। ভোরকে কিছু একটা দিবে সেটা সৌহার্দ ভেবে রেখেছে, কিন্তু কি দেবে সেটা সে ভোরকে বলেনি। শিশিরের জন্য আনা জিনিসের ব্যাগটা নিয়ে সৌহার্দ শিশিরের রুমে গেল। দরজাটা খোলাই ছিল বলে সহজেই শিশিরের রুমে ঢুকে গেল সৌহার্দ। শিশির বিছানায় ঘুমিয়ে আছে। দুপুরে খেয়ে এসে একটা ভাত ঘুম দিয়েছিল শিশির। সৌহার্দ এসে বিছানায় বসলো, তারপর পাশেই নিজে নিয়ে আসে ব্যাগটা রাখলো। অতঃপর 2 আঙুল দিয়ে শিশিরকে ঠেলতে লাগলো। শিশির উঠছে না দেখে সৌহার্দ নিজের চিরাচরিত গম্ভীর কণ্ঠে ওকে ডাকতে লাগলো, শিশির, এই শিশির, ওঠ, এভাবে কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে থেকে ওঠ। সৌহার্দের ঠেলাঠেলি আর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল শিশিরের। চোখ খুলে সৌহার্দকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভরকে যায় ও। সৌহার্দকে হঠাৎ দেখে ভয় পেয়ে বুকে ফুট দিতে থাকে, আর বিড়বিড় করে বলতে শুরু করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই বেটা হিটলার এখানে কেন? আরেকটু হলেই তো আমার হৃৎপিণ্ডটা লাফিয়ে বাইরে বেরিয়ে যেত। শিশিরকে বিড়বিড় করতে দেখে সৌহার্দ বলে উঠল, এভাবে বিড়বিড় না করে যা বলছিস জোরে বল। শিশির তড়িঘড়ি করে বলল, না না কিছু না, কিন্তু আপনি আমার রুমে কি করছেন? সৌহার্দ এক ভ্রু উঁচু করে শিশিরকে জিজ্ঞেস করলো, কেন, আমি কি তোর রুমে আসতে পারি না নাকি? আরে না, আমি সেটা কখন বললাম, আসলে আপনি তো আসেন না তাই বলেছি। সৌহার্দের সাথে কথা বলতে বলতেই শিশিরের নিজের পাশে থাকা শপিং ব্যাগগুলোর দিকে নজর গেল। শিশির ব্যাগগুলো নিজের সামনে এনে সৌহার্দকে উদ্দেশ্য করে শুধালো, এটা কোথা থেকে এলো? এগুলো কি আপনি এনেছেন সৌহার্দ ভাই? সৌহার্দ কিছুটা ইতস্তত করে বলে উঠল, হ্যাঁ, এগুলো তোর জন্য। সৌহার্দের বলার সাথে সাথে শিশির ব্যাগগুলো ঘাটতে শুরু করে দিয়েছে। ব্যাগগুলোর মধ্যে রয়েছে 4টা ড্রেস আর চকলেট, একটা সাদা গাউন, হলুদ এবং কালো মিশেল একটা লং কুর্তি, হালকা পার্পল আর চকলেট কালারের 2টা 3 পিস, যেগুলোতে হাতের কারুকাজ করা। গাউনের উপরের সাইডে ছোট ছোট সাদা রঙের স্টোন। ড্রেসগুলো দেখে খুশিতে চকচক করে উঠল শিশিরের বুক। সৌহার্দ তাকিয়ে আছে শিশিরের মুখের দিকে, যে মুখে এই মুহূর্তে খুশির ঝলক দেখা যাচ্ছে। খুশিতে উত্তেজিত হয়ে শিশির সামনে থাকা সৌহার্দের গাল নিজের হাত দ্বারা টেনে দিচ্ছে আর বলছে, থ্যাংক ইউ সৌহার্দ ভাই, আপনি না এত ভালো। শিশিরের কাণ্ড দিকে সৌহার্দ তো পুরোই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে শিশিরের দিকে। এই মেয়ে তার গাল টানছে, তাও আবার এত জোরে, মনে হচ্ছে যে এখনই সৌহার্দের গাল দুটো ফাটা বেলুনের ন্যায় ঝুলে যাবে, নয়তো শিশিরের হাতে চলে যাবে। সৌহার্দকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শিশির আগের ন্যায় স্বাভাবিক হয়ে গেল। এবার সে একদম ভদ্রমের মতো সৌহার্দের সামনে বসে রইল, যেন নিষ্পাপ নামক শব্দটা ওর জন্যই তৈরি হয়েছে। সৌহার্দ গলা খাকারি দিয়ে বলে উঠল, তোর আর থ্যাংক ইউ বলা লাগবে না, শুধু তোর একার জন্য আনিনি, বাড়ির অন্যদের জন্য এনেছে, তাই ভাবলাম তোর জন্য নিয়ে আসি, না হলে তো তুই আবার কেটে কেটে সারা বাড়ি মাথায় তুলতিস। আর বলতে সৌহার্দ ভাই হিটলার, হৃদয়বিহীন মানুষ, তাই এগুলোতে আমার হৃদয় যে কত বড় তা বোঝালাম আর কি, বুঝলি? বলে রুম থেকে যেতে যেতে সৌহার্দ আবার বলে উঠল, আমি এখন হসপিটালে যাচ্ছি শিশির, এসে যেন দেখি সেই দিনের পড়া তোর কমপ্লিট, আর যদি তা না হয় তাহলে এই গাল টানার সত্য আমি নিবই। আশা করি কিভাবে নেব সেটার অপেক্ষায় তুই থাকবি না, তার আগে পড়া কমপ্লিট করবি। সৌহার্দ বেরিয়ে যেতেই শিশির ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, এসেছে হৃদয়বান ভদ্রলোক। একদিন যখন নিজেকে হৃদয়বান প্রমাণ করতে চান তাহলে হৃৎপিণ্ড খুলে তুলে ধরুন আমার সামনে, আমি তাতে সৌহার্দ মাহাত খান হৃদয়বিহীন অভদ্রলোক লিখে সিলমোহর দিয়ে দিব। হা হা হা। ড্রয়িং রুমে বসে বসে চিপস খাচ্ছে আর টিভি দেখছে স্বামী, পাশেই বসে আছেন ওর মা রেহানা পারভিন। এমন সময় সিঁড়ি দিয়ে দৌড়ে এসে শামীমের পাশে ধুপ করে বসে পড়ল ধ্রুব। দৌড়ে আসতে গিয়ে সোফার সাথে একটা বাড়িও লেগেছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে ধ্রুব শামীমকে কিছু বলতে নিচ্ছিল। শামীম সেদিকে পাত্তা না দিয়ে চলে গেল বাড়ির বাইরে। শামীমের পেছন পেছন ধ্রুব বাড়ির বাইরে বেরিয়ে এলো।
এসেই শামীমের শার্ট পেছন থেকে খামচে ধরে বলে উঠল, ভাই একটা হেল্প কর প্লিজ। পারবো না প্লিজ ভাই, খুবই জরুরি, কলিজার ভাই আমার। পারবো না, ছাড় বলছি, আমাকে ছাড়। তখন তুই আমার ছোট কাপড়ে ইনসাল্ট করেছিস, আমাকে টালবিহীন করেছিস, তাই এখন আমি তোর কোনো সাহায্যই করবো না। ধ্রুব এবার শামীমের সামনে এসে মিনতি সুরে বলল, সরি ভাই, দেখ রাত আমার সাথে দেখা করতে আসছে, তুই কি একটু বল যে আমি যেতে পারবো না প্লিজ। তো তুই সেটা ওকে ফোনে বলে দে। আরে ও আমাকে সেই সুযোগ না দিয়ে ফোন বন্ধ করে রেখেছে। শামীম সন্ধিহান কণ্ঠে ধ্রুবকে শুধালো, ও কেন শুধু শুধু ফোন বন্ধ করে রেখেছে? ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল তাই। শামীম কিছু একটা ভেবে ধ্রুবকে বলল, ঠিক আছে যাব, কিন্তু বদলে আমি কি পাবো? শামীমের কথাতে ধ্রুব বলে উঠল, যা চাইবি তাই। আচ্ছা তাহলে একদিনের জন্য তোর ক্রেডিট কার্ডের মালিক আমি। শামীমের কথায় ধ্রুব চিল্লিয়ে উঠল, না, তুই আমার সব টাকা শেষ করে ফেলবি। শামীম বলে উঠল, ভেবে দেখ, তাহলে কিন্তু আমি যাব না। ধ্রুব বেচারা এবার পড়েছে মহামুশকিলে। শামীম যে ওর সুযোগ নিচ্ছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে ধ্রুব। কোনো উপায় না পেয়ে ধ্রুব বলে উঠল, ঠিক আছে নিস, এবার তো যা। কোথায় যেতে হবে সেটা তো বল। রাতের বাড়ির কাছাকাছি যে কফি শপ আছে ওখানে, আর হ্যাঁ, যাওয়ার সময় ওর জন্য সাদা গোলাপ নিয়ে যাস। শামীম কুটির হেসে বলে উঠল, আচ্ছা, তবে দেখা করে আসলে ক্রেডিট কার্ডটা আমাকে দিবি কিন্তু, মনে রাখিস। বলেই শামীম চলে গেল কফি শপের উদ্দেশ্যে। কুয়াশা দাঁড়িয়ে আছে ইয়েলো কিং কফি শপ এর সামনে। বিকেলের সময়টা যত বাড়ছে মানুষের আনাগোনাও ততই বেশি বাড়ছে এই কফি শপে। কিছু সময়ের মধ্যে শামীম এসে পৌঁছে গেল ওখানে। শামীমের হাতে রয়েছে সাদা গোলাপ। শামীমকে দেখে কুয়াশা ধ্রুব ভেবে বলে উঠল, এখন আসার সময় হয়েছে আপনার, এখন আপনিই থাকেন এখানে, আমি গেলাম। শামীম তড়িঘড়ি করে বলল, আরে আরে ভাবি, রেগে যাচ্ছেন কেন? ধ্রুবর মুখে ভাবি সম্বোধন শুনে তেতে উঠে কুয়াশা বলল, এই আমি আপনার ভাবি লাগি? আর যখন ভাবি লাগে তাহলে প্রেম করতে এসেছিলেন কেন দাদু? দাদু ডাক শুনে শামীম অসহায় কণ্ঠে কুয়াশাকে বলল, আমাকে দাদু ডাকবেন না ভাবি, আমার এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি তো দূর, আমার একটা গার্লফ্রেন্ডও নেই। আমি শামীম, ধ্রুবের ভাই। শামীমের কথায় কুয়াশার মনে পড়ল যে ধ্রুব তাকে বলেছিল তার একটা ভাই আছে, কিন্তু ওরা যে টুইন্স সেটা কুয়াশাকে বলেনি। শামীম পকেটে থাকা ফোনটা দিয়ে ধ্রুব আর নিজের ছবি কুয়াশাকে দেখিয়ে বলে উঠল, বিশ্বাস না হলে দেখুন, এটা আমি আর এটা ধ্রুব। শামীমের কথায় কুয়াশা সৌজন্যমূলক হেসে বলল, সরি দাদু, থুকু ভাইয়া। শামীমও সৌজন্যমূলক হেসে বলল, না সরি বলা লাগবে না ভাবি। তারপর হাতে থাকা সাদা গোলাপগুলো এগিয়ে দিয়ে বলল, নিন ভাবি, এগুলো ধ্রুব আপনার জন্য পাঠিয়েছে। ওর আজকে হসপিটালে কাজ আছে, তাই আসতে পারেনি, এজন্য আমাকে পাঠিয়েছে। কুয়াশা ইতস্তত করে শামীমের উদ্দেশ্যে শুধালো, ভাইয়া আমি আপনার থেকে ছোট, তাই আপনি বলা লাগবে না। তোমাকে কুয়াশা বলেই রাখি তাহলে। ধ্রুবর সাথে বিয়ের পরে না হয় ভাবি ডাকবো। বর্তমানে সৌহার্দ্যের রুমের চেয়ারে বসে আছে শিশির। শুধু বসে আছে বলে ভুল হবে, বই পড়ছে। তখন সৌহার্দ্যকে শাসিয়ে যাওয়ার পরপরই ভদ্রমের মতো সৌহার্দ্য রুমে এসে পড়তে বসেছে শিশির। বলা তো চায় না যে সৌহার্দ্য তাকে কি শাস্তি দেয়। সেই ভয়ে প্রায় 1 ঘন্টা ধরে বই পড়ছ। মিল্কি আর ইউভি সৌহার্দ্যের বিছানার উপর বসে খেলছে। সৌহার্দ্য এখনো বাড়িতে ফেরেনি। শিশির ভেবে নিয়েছে যে সৌহার্দ্য বাড়িতে ফিরলেই নিজের পড়ালেখাগুলো দেখিয়ে সৌহার্দ্যের রুম থেকে বিদায় নেবেও। সৌহার্দ্যের বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গেছে। বাড়িতে ফিরেই সোজা সিঁড়ি ডিঙে নিজের রুমে চলে এলো সৌহার্দ্য। কিন্তু শিশিরকে পড়তে বসা অবস্থায় দেখে অনেকটা অবাক হলো সৌহার্দ্য। সে বিশ্বাসই করতে পারছে না যে শিশির পড়তে বসেছে। সৌহার্দ্য অবাক হওয়ার স্বরে শিশিরকে বলল, আমার চোখ তো বিশ্বাসই করতে পারছে না যে তুই পড়তে বসেছিস। শিশির সৌহার্দ্যের কথায় বেখেয়ালি হয়ে বলে উঠল, বিশ্বাস না হলে আপনার চোখ বন্ধ করে রাখুন, আমাকে কেন বলছেন? বলেই মুখে হাত দিল। মুখ ফসকে এমন কিছু বলবে সেটাও নিজেও ভাবতে পারেনি। এখন সৌহার্দ্যকে কি বলবে সেটা নিয়ে ভাবছে শিশির। কিন্তু সৌহার্দ্যকে অবাক করে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সৌহার্দ্য ওয়াশরুমে চলে গেছে দেখে শিশির হাফ ছেড়ে বাঁচল যেন। প্রায় গুনে গুনে 5 মিনিট সময় নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সৌহার্দ্য। এসে মিল্কি আর ইউভিকে নিজের বিছানায় বসে থাকতে দেখে নাক মুখ কুচকে গেল সৌহার্দ্যের। সে পেটস তেমন পছন্দ করে না, দেখলেই কেমন কপাল কুচকে ফেলে সবসময়, যেন পেটসে তার অ্যালার্জি আছে। 2 হাতে 2টা টিস্যু নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল সৌহার্দ্য। টিস্যু দিয়ে মিল্কি আর ইউভির ঘাট ধরে নিয়ে রুমের বাইরে রেখে আসলো। সৌহার্দ্য রেখে আসার একটু পরেই মিল্কি আর ইউভি দৌড়ে এসে সৌহার্দ্যর পায়ের সাথে নিজেদের শরীর ঘষতে লাগলো। ওদের এমন করতে দেখে সৌহার্দ্য মুখ দিয়ে চসূচক শব্দ করল। তারপর কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, শিশির তুই তোর এই পেটসদের নিয়ে বাইরে রেখে যা। সৌহার্দ্যের কথাতে শিশির চেয়ার ছেড়ে উঠে বাথরুমের মতো ইউভি আর মিল্কিকে রেখে এলো বাইরে। শিশির ওদের রেখে আসতে আসতে সৌহার্দ্য টেবিলের সামনে বসেছে। ওর হাতে রোগীর একটা ফাইল, সেটাই দেখছো। শিশির এসে সৌহার্দ্যের পাশে বসতে নেবে তার আগে সৌহার্দ্য ওকে আদেশের স্বরে বলে উঠল, কাবার্ডে আমার একটা সাদা রঙের ফাইল আছে, ওটা একটু নিয়ে আয়। শিশির ঠায় দাঁড়িয়ে রইল। সৌহার্দ্য ভাই তো তার নিজের জিনিস কাউকে হাত দিতে দেয় না, তাহলে আজ বলছে? এটাই এই মুহূর্তে ভাবছে শিশির। শিশিরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাশ করে ভ্রু কুচকে চাইল সৌহার্দ্য। সৌহার্দ্যকে তাকাতে দেখে শিশির নিজের দিকে 1 আঙুল তুলে বলল, আমাকে বলেছেন? সৌহার্দ্য দায়সারাভাবে উত্তর দিল, তুই আর আমি ছাড়া এখানে কেউ আছে? সৌহার্দ্য বলার সাথে সাথে শিশির এগিয়ে গিয়েছে কাবার্ড থেকে ফাইল বের করতে। তখনই কিছু একটা মনে পড়ে সৌহার্দ্য চেয়ার ছেড়ে উঠে দৌড় দিল কাবার্ডের কাছে। কিন্তু ততক্ষণে শিশির কাবার্ডের দরজা খুলে ফেলেছে। সৌহার্দ্য বুঝতে পেরেছে এখন আর কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। তাই কিছু না বলে আবার আগের জায়গায় গিয়ে বসলো।
কাবার্ডের দরজা খুলে শিশিরের চোখ বেরিয়ে আসার উপক্রম। শিশির বড় বড় চোখ করে একবার কাবার্ডের দিকে তাকাচ্ছে তো একবার সৌহার্দ্যের দিকে তাকাচ্ছে। শিশির সৌহার্দ্যকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে শুধালো, এই শাড়িগুলো তো অনেক সুন্দর সৌহার্দ্য ভাই, এগুলো কার? সৌহার্দ্য শিশিরের কথার উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে বলে উঠল, তোকে যেটা আনতে বলেছে সেটা নিয়ে আয়। শিশির এক হাতে সাদা ফাইলটা নিয়ে অন্য হাতে ধরে ধরে শাড়ি দেখছে। ও জানতো যে সৌহার্দ্য ভাইয়ের চয়েস অনেক সুন্দর, কিন্তু এতটা সুন্দর তা জানতো না। সৌহার্দ্যের কাবার্ডের প্রায় অর্ধেকটা জুড়ে শাড়ি রাখা, বাকি অর্ধেকটাই সৌহার্দ্যের জামাকাপড়। শাড়িগুলোর বেশিরভাগই নীল আর কালো শাড়ি, বেশ কয়েকটা সাদা শাড়িও রয়েছে যাতে অল্প অল্প স্টোন বসানো। সাদা, কালো আর নীল এই তিনটা রং এই সৌহার্দ্যের বেশি পছন্দের, তাই বেশিরভাগই এই রঙের শাড়ি। এর মধ্যে থেকে শিশির একটা শাড়ি বের করে সৌহার্দ্যকে বলে উঠল, সৌহার্দ্য ভাই এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা আমাকে দিবেন? সৌহার্দ্য ওর দিকে না তাকিয়ে বলে উঠল, না। শিশির বলল, একটাই তো, দিন না। সৌহার্দ্য আবারও কাটকাট উত্তর দিল, না আমি নেবই নেব। সৌহার্দ্য চেঁচিয়ে উঠে বলল, না বলেছে মানে না, এগুলো তোকে দিব না আমি। তুই যদি আর শাড়িগুলোতে হাত দিয়েছিস তাহলে তোর হাত কেটে দেবো। শিশির সৌহার্দ্যের ন্যায় ভ্রুকুচকে বলে উঠল, এগুলো আপনি কার জন্য এনেছেন? আমাকে একটা দিলে কি হবে? সৌহার্দ্য কাটকাট উত্তর দিল, আমার বউয়ের জন্য কিনেছি, হয়েছে? আর তোকে আমার দিতে ইচ্ছে করছে না, তাই দিব না। এখন এখানে আয়। সৌহার্দ্যের কথাতে শিশিরের মনটা খারাপ হয়ে গেল। কেন জানি সৌহার্দ্যের মুখে বউ কথাটা শুনে খারাপ লাগলো শিশিরের। রাত 10টার বেশি বাজে। সবাই এখন যে যার রাতের খাবার খেতে ব্যস্ত, শুধু সৌহার্দ্য আর শিশির নেই এখানে। সৌহার্দ্য নিজের রুমে বসে মাত্রই কাজ শেষ করেছে। মোহনা বেগম কিছুক্ষণ আগেই ওকে খাবারের জন্য ডেকে গেছেন। সৌহার্দ্য নিচে এসে খাবারের টেবিলে শিশিরকে না দেখে সোনালী বেগমের উদ্দেশ্যে বলে উঠল, শিশির কোথায় মেজমা? সোনালী বেগম বলে উঠলেন, খেতে আসেনি, ও নাকি খাবে না। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠেই বলে উঠল, খাবে না মানে? কেন খাবে না? বললো ও নাকি খিদে নেই, সে যে তোর রুম থেকে পড়ে এসে রুমের দরজা আটকেছে, তারপর আর খুলে নেই। কতবার ডাকলাম, বললো ও খাবে না। সৌহার্দ্য বলল, আমি ডেকে নিয়ে আসছি। মেজমা সোনালী বেগম বলে উঠলেন, তুই খেতে বস, আমি তোদের খেতে দিয়ে ওর রুমে খাবার নিয়ে যাচ্ছি। সোনালী বেগমের কথা সৌহার্দ্য বলে উঠল, তোমার যাওয়া লাগবে না মেজমা, ওর খাবারটা আমার হাতে দাও, আমি নিয়ে যাচ্ছি। না বাবা, তুই খেতে বস, আমি নিয়ে যাচ্ছি। সৌহার্দ্য বলে উঠল, তুমি সবার সাথে খেয়ে নাও মেজমা, তোমার কষ্ট করা লাগবে না, আমি ওকে খাইয়ে আসছি। সৌহার্দ্যের জোড়াছুটিতে অগত্যা সোনালী বেগম শিশিরের খাবারটা সৌহার্দ্যের হাতে দিয়ে দিলেন। সৌহার্দ্যের রুম থেকে পড়া শেষ করে তখনই নিজের রুমে চলে গেছে শিশির। তখন সৌহার্দ্যের মুখে বউ কথাটা শোনার পর থেকে শিশির মনটা ভীষণ খারাপ। বারংবার কান্না আসছে ওর, কিন্তু কান্নাটাকে আটকে রাখার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে শিশির। আর ভাবছে সৌহার্দ্য ভাই নিশ্চয়ই কাউকে পছন্দ করে, না হলে কেন ওনার কাবার্ড ভর্তি শাড়ি রাখবেন? শিশিরের এইসব ভাবনার মধ্যে দরজায় খটখট আওয়াজ হলো। শিশির নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমি খাবো না, আর আমাকে ডাকতে আসবে না আম্মু। দরজার অপর পাশ হতে সৌহার্দ্য শান্তস্বরে বলে উঠল, দরজা খোল শিশির, খাবার নিয়ে এসেছে তোর জন্য। শিশির অভিমানী স্বরে বলে উঠল, খুলবো না। সৌহার্দ্য ঝাঁচালো কণ্ঠে বলে উঠল, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই যদি এখনো দরজা না খুলিস তাহলে দরজা ভেঙে তোর গালে শখানেক থাপ্পড় লাগাবো আমি। সৌহার্দ্যের কথায় ভয় পেয়ে সুরসুর করে দরজা খুলে দিল শিশির। তার সৌহার্দ্য ভাইয়ের উপর বিশ্বাস নেই, দেখা যাবে সত্যি সত্যি দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবে আর চড়িয়ে শিশিরের গাল লাল করে দেবে। শেষ পর্যন্ত মারার জোর সইতে না পেরে শিশির পড়ে থাকবে ফ্লোরে এবং সৌহার্দ্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসবে। দরজা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে বসলো শিশির। সৌহার্দ্য শিশিরের সামনে খাবারটা রাখলো। শিশির খাচ্ছে না দেখে সৌহার্দ্য ধমক দিয়ে বলল, কি খাচ্ছিস না কেন? সৌহার্দ্যের ধমক খেয়ে শিশির খাবার খেতে শুরু করে দিয়েছে। খেতে খেতেই শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার কোনো পছন্দের মানুষ হচ্ছে সৌহার্দ্য ভাই? সেটা জেনে তুই কি করবি? আর তোকেই বা কেন বলবো আমি? শিশির অসহায়ভাবে আবার বলল, বলেন না, আমাকে বললে কি হবে? সৌহার্দ্য বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল শিশিরের দিকে, অতঃপর কিছু একটা বুঝতে পেরে বলে উঠল, না নেই। বলেই রুম থেকে চলে গেল সৌহার্দ্য। গভীর রাত, আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে, তার পাশে তারাগুলো মিটিমিটি করে জ্বলছে। রাতের এই আকাশটা দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে শিশিরের কাছে। চারিপাশটা চাঁদের আলোয় অল্প অল্প আলোকিত, হালকা হালকা বাতাস বইছে, বাতাসের তালে তালে দুলছে বাগানের ফুলগুলো, আর তার সাথে সাথে ফুলের গন্ধে মুখরিত হচ্ছে চারপাশ। শিশির বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাতের আকাশ দেখতে ভালো লাগে ওর। কিছুক্ষণ পর পর আশপাশ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে, কুকুরের ঘেউ ঘেউ শব্দে বারবার শিউরে উঠছে শিশির, কিন্তু তবুও বেলকনিতে বসে আছে ও। নতুন সকালের সুর যেন বাজছে চারিদিকে, চারিদিকে হিমশীতল হাওয়া বইছে। সূর্য মামার আজ কোনো পাত্তা নেই, যার কারণে পরিবেশটা উত্তপ্ত হচ্ছে না। প্রভাত থেকে একই অবস্থা পরিবেশের, আকাশে অল্প অল্প মেঘ জমে আছে, এর জন্য সূর্য উঠলেও তার হদিস মিলছে না কারো কাছে। শহরের প্রতিটা মানুষ প্রতিদিন কার টানা পড়েনে ব্যস্ত। সকাল 10:30টার উপর বাজে। শিশির আর কুয়াশা কলেজে চলে গিয়েছে, বাড়ির বড় কর্তারা নিজেদের কাজে চলে গিয়েছেন, ভোর চলে গিয়েছে নিজের ভার্সিটিতে। তার এখন অনেক কাজ, সামনে ভার্সিটির ভিপি নির্বাচন, তাকে যে আবারও ভিপি হতেই হবে। তাই এখন ভার্সিটির বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্তময় দিন পার করছে ভোর। সৌহার্দ্য এখন বাড়িতেই আছে, এখনো হসপিটালে যায়নি। আজকে একটু বেশিই ঘুমিয়েছে সৌহার্দ্য, যদিও সকালে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। কিছুদিন ধরে মাথা ব্যথার কারণে ঠিকভাবে ঘুমাতে পারেনি, আর তাছাড়াও এখন ওর হসপিটালের কাজে তেমন কোনো ব্যস্ততা নেই, তাই দেরি করেই ঘুম থেকে উঠছে সৌহার্দ্য।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো সৌহার্দ্য। বাড়ির গিন্নিরা যে যার নিজেদের কাজ করছেন। সৌহার্দ্যকে নিচে নামতে দেখে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মোহনা বেগম। ছেলেকে এত দেরি করে ঘুম থেকে উঠতে দেখে চিন্তিত হয়ে শুধালেন, তোর কি শরীর খারাপ করেছে বাবা? তুই তো এত দেরি করে ঘুম থেকে উঠিস না। মাকে নিজের জন্য চিন্তা করতে দেখে সৌহার্দ্য বলে উঠল, না মা, তেমন কিছু না, শুধু কিছুদিন ধরে মাথা ব্যথার কারণে ঘুমাতে পারিনি। কালকে মাথা ব্যথার ওষুধ নেওয়ার কারণে একটু শান্তিতে ঘুমাতে পেরেছে, তাই উঠতে দেরি হয়ে গেল। মোহনা বেগম বলে উঠলেন, সে কি বাবা, তা এখন তোর মাথা ব্যথা কমেছে? মায়ের কথায় সৌহার্দ্য উত্তর দিল, হ্যাঁ মা। মোহনা বেগম আবার বলে উঠলেন, আয় এখন খেতে বস, আমি তোকে খেতে দিচ্ছি। বলি মোহনা বেগম রান্নাঘরে চলে গেলেন। সৌহার্দ্য এসে ডাইনিং টেবিলের সামনে বসে পড়েছে। একটু পরে মোহনা বেগম এসে সৌহার্দ্যকে খাবার দিয়ে দিলেন। নাস্তা খেতে খেতে সৌহার্দ্য মাকে প্রশ্ন করল, ভোর কি ভার্সিটিতে চলে গেছে? ওর সাথে আমার একটা দরকারি কাজ আছে। মোহনা বেগম উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু কি কাজ? সৌহার্দ্য বলে উঠল, সেটা পরে দেখতে পাবে মা। আচ্ছা। ছেলের কথায় মোহনা বেগম আর কিছু বললেন না। ছোটদের ব্যাপার ছোটরাই বুঝে নেবে, তাই তিনি আর কথা বাড়াননি। খাওয়া শেষ করে সৌহার্দ্য হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। খাবার টেবিলে বসে বসে খাবার চিবোচ্ছে স্বামী। কিছুক্ষণ পর ধ্রুব এসে স্বামীমের পাশের চেয়ারে বসে পড়ল। সারাদিন হসপিটালের কাজে ব্যস্ত থাকলেও দুপুরের খাবারটা ধ্রুব বাড়িতেই খায়। স্বামীকে ছাড়া একা একা খেতে তার ভালো লাগে না। ধ্রুব বসতেই রেহানা বেগম ওর প্লেটে খাবার তুলে দিয়েছেন। তারপর সে আবার নিজের কাছে চলে গেলেন। স্বামী খেতে খেতে ধ্রুবর উদ্দেশ্যে বলল, তুই কি আর ভালো হবি না ভাই? ধ্রুবও খেতে খেতে ভ্রু চেয়ে বলে উঠল, কেন কেন, আমি কি করেছি? ধ্রুব বলার সাথে সাথেই স্বামী ওর পিঠে একটা থাবা বসালো। সঙ্গে সঙ্গে ধ্রুবর পিঠটা ব্যথায় টনটন করে উঠল। স্বামী বলল, ক্রেডিট কার্ডে শুধু 10,000 টাকা ছিল, তুই এই জন্যই আমাকে কাটা দিতে রাজি হয়ে গিয়েছিলি, তাই না? ধ্রুব ভ্রু নাচিয়ে বলে উঠল, আমি আগে থেকেই জানতাম যে তোর কাছে হেল্প চাইলে আমার কিছু একটা খোয়াতে হবে, তাই আগেই ক্রেডিট কার্ডে টাকা সরিয়ে ফেলেছি, কিন্তু পুরোটা সরাইনি। যতই হোক, তুই তো আমার ভাই। ধ্রুবর কথাতে শামীম কটমট দৃষ্টিতে তাকালো ওর দিকে। শামীমের এরূপ তাকানোতে ধ্রুব উচ্চ শব্দে হাসতে লাগলো। কিছুক্ষণ পরে শামীম কিছু একটা ভেবে বলে উঠল, সৌহার্দ্যকে কল দিচ্ছি তারা। কেন? কেন মানে কি? আজকেও আমাদেরকে ট্রিট দিবে? শালা কতদিন হলো বাড়িতে এসেছে, আমাদের সাথে তেমন আড্ডাও দেয় না। সব থেকে বড় কথা, ওর প্রেয়সীর কথা জানার পর থেকে ওর কাছ থেকে কোনো ট্রিটই নেওয়া হয়নি। এবার তো একটা ট্রিট নিতেই হচ্ছে। ধ্রুব শামীমের কথায় সাই দিয়ে কল লাগালো সৌহার্দ্যের নাম্বারে। দুইবার রিং হতেই কলটা রিসিভ করে সৌহার্দ্য বলে উঠল, হ্যাঁ শামীম বল। শামীম গদগদ হয়ে বলে উঠল, তোকে খুব দেখতে ইচ্ছা করছে রে দোস্ত। সৌহার্দ্য নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, তা আমাকে কেন দেখতে ইচ্ছে হলো তোর? শামীম বলল, তোকে কতদিন দেখি না, তাই ইচ্ছে হলো আর কি। অপর পাশ থেকে সৌহার্দ্য এবার তীক্ষ্ণ কণ্ঠে বলল, ড্রামাবাজ কোথাকার, যা বলার জন্য কল দিয়েছিস সেটা বল, নয়তো আমি কল কাটলাম কিন্তু। শামীম তড়িঘড়ি করে বলে উঠল, এই না না, একদম কল কাটবি না। তাহলে বল কি বলবি? শামীম ধীরস্থির ভাবে বলল, আজকে তুই আমাদের ট্রিট দিবি। সৌহার্দ্যের কাটকাট জবাব, কেন? কারণ তুই দেশে এসে এখন আমাদেরকে ট্রিট দিসনি। তারপর তোর প্রেয়সীর কথা জানানোর পরেও তো একটা ট্রিট দিতে পারতিস শালা, কিন্তু তুই সেটাও দিলি না। কিন্তু এখন তোকে ট্রিট দিতেই হবে, না হলে এই শামীম আর ধ্রুব মানবে না। সৌহার্দ্য বলে উঠল, ও তার মানে এখন ধ্রুবকেও পটিয়ে নিয়েছিস? হ্যাঁ, ও তো আমার দলেই থাকবে, আমার ভাই না? সৌহার্দ্য কিছুটা মজার ছলেই বলে উঠল, দেখিস তোর ভাইই যেন তোর পেছনে বাসনা ঢুকিয়ে দেয়। স্বামী ধ্রুবটিকে তাকিয়ে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, আরে দিবে না দিবে না, তাহলে আমি ওর পেছনে বুলডোজার ঢুকিয়ে দেবো। ফোন লাউড স্পিকারে থাকার কারণে ধ্রুব সব শুনতে পেরেছে। স্বামীর শেষ কথাটা শুনে ধ্রুব ভরকে গেল। সঙ্গে সঙ্গে ধ্রুবর হাত চলে গেছে নিজের পেছনে। ধ্রুব নিজের পেছনে হাত বোলাতে লাগলো। এমনিতে ওরা দুজনে বারবার ওর পেছন ফাটিয়ে দিয়েছে। এদের দুজনকে এবার থামাতে হবে, না হলে এরা ধ্রুবর ইজ্জতের ছিটেফোঁটাও আর বাকি রাখবে না। ধ্রুব শামীম আর সৌহার্দ্যের কথার মাঝখানে ফোরন কেটে বলে উঠল, তোরা থামতো। সৌহার্দ্য, তুই আগে বল ট্রিট দিবি কি দিবি না? সৌহার্দ্য বাঁকা হেসে বলে উঠল, হ্যাঁ দিব। তোরা নতুন যে 5 স্টার হোটেল আছে ওখানে চলে আয়। শামীম আল্লাহতে গদগদ হয়ে বলে উঠল, রেস্টুরেন্ট বাদ দিয়ে 5 স্টার হোটেলে নিয়ে যাবি? বাহ, তুই তো দেখছি অনেক দয়ালু। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে সৌহার্দ্য বলল, তেমন কিছু না, তোর আমার ছোটবেলার দোস্ত, তোদের ট্রিট দিব না তো কাকে দিব? আচ্ছা এখন রাখলাম, তোরা তাড়াতাড়ি আয় বলেই কলটা কেটে দিল সৌহার্দ্য। বেচারা শামীম দেখতে পেল না সৌহার্দ্যের ঠোঁটের বাঁকা হাসিটা, তাহলে হয়তো জীবনেও সৌহার্দ্যের সাথে যেতে চাইতো না। বিকেল এখন 4:40। সৌহার্দ্য, ধ্রুব আর শামীম ওরা তিনজন এইমাত্র একটা 5 স্টার হোটেলে এসেছে। শামীম তো এক প্রকার দৌড়ে দৌড়ে নাচতে নাচতে ভেতরে এসেছে। চারপাশটা অনেক পরিচ্ছন্ন, সাজানো গোছানো। একটু পর শামীম মেনু কার্ড থেকে বেছে বেছে 3টা পিৎজা, 3টা ফ্রাইড চিকেন, 3 প্লেট বিরিয়ানি, রামেন, বার্গার, স্যান্ডউইচ, চিকেন ললিপপ, কোল্ড কফি এগুলো অর্ডার দিল। তারপর বলল, দেখ ভাই, আজ আমার একটা জিএফ নেই বলে 30 গ্রাম শুকিয়ে গেছে, আর কিছুদিন পরে পাটকাঠি হয়ে যাব। ধ্রুব বলে উঠল, কই আমি তো দেখতে পাচ্ছি না, তুই তো আগের মতোই আছিস। সৌহার্দ্য বলে উঠল, তুই দেখবি কি করে? শুনলি না যে ও নাকি 30 গ্রাম শুকিয়েছে, তাহলে বুঝবি কি করে? তারপর শামীমের দিকে তাকিয়ে বলল, শুধু 30 গ্রাম নয়, তুই যদি 5 থেকে 10 কেজি কমিয়ে রাখতে পারিস তাহলে আমি মানবো, যা। শামীম লাজুক ভঙ্গিতে বলল, যা দুষ্টু, এখন যদি আমি সিঙ্গেল দেখে খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে অনশন করি তাহলে মাম্মা কি মনে করবে বলতো? শামীমের কথার ধরন দেখে ধ্রুব বলে উঠল, হয়েছে, তোরা নাটক করতে হবে না। কিছুক্ষণ পরেই দুইজন ওয়েটার খাবারগুলো নিয়ে এলো। খাবারগুলো যত্ন সহকারে টেবিলে রেখে তারা চলে গিয়েছেন। শামীম খাদ্যরসিক ছেলে।
খাবারগুলো দিয়ে যেতেই সে খেতে শুরু করে দিয়েছে। ধ্রুব আর সৌহার্দ্য অনেক অল্প খেলো। সৌহার্দ্য ধ্রুবকে কিছু ইশারা করলো। ধ্রুব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সৌহার্দ্য নিজের একটা দরকারি কলাশায় হোটেলের বাইরে চলে এলো। ধ্রুব ওয়াশরুমে যাওয়ার ভান ধরে কেটে পড়েছে। স্বামী এখনো খাওয়ায় ব্যস্ত সময় পার করছে। খাওয়া শেষ হওয়ার একটু পরেই একজন ওয়েটার বিল নিয়ে আসলো। স্যার, এই বিলটা। স্বামী সৌজন্য হেসে বলল, আমার সাথে যারা এসেছেন ওরা বিল দেবে। কিন্তু স্যার, ওনারা তো মনে হয় অনেকক্ষণ আগেই চলে গেছেন। না, আপনি একটু অপেক্ষা করুন, ওরা আসবে। ওয়েটার ওকে বলে চলে গেল। কিছু সময় অতিবাহিত হতে ওয়েটার এসে বলল, স্যার, ওনারা তো আসলেন না, আপনি এবার বিলটা মিটিয়ে দিন। স্বামী পড়েছে মহা মুশকিলে। সৌহার্দ্য ওকে ট্রিট দিবে শুনে তো ও খুশি টেলে বাসা থেকে কোনো টাকাই আনেনি। তাহলে এখন বিল কিভাবে পরিশোধ করবে? স্বামী এসব ভাবনার মাঝে ওয়েটার ব্যক্তিটা বলে উঠল, কি হলো স্যার, বিলটা দিন। স্বামী আমতা আমতা করে বলে উঠল, আসলে আমার কাছে তো কোনো টাকা নেই, আমি বাড়ি গিয়ে নিয়ে আসছি। ওয়েটার ব্যক্তিটি বলল, তা বললে তো হবে না স্যার, আপনাকে টাকাগুলো এখনই পরিশোধ করতে হবে, আর না হলে হোটেল বন্ধ না হওয়া অব্দি আপনাকে এই হোটেলের সকল কাজ করতে হবে। লোকটার কথায় স্বামী যেন টাসকি খেল। লোকটি পুনরায় বলল, আপনি রাজি তো স্যার? স্বামী মনে মনে সৌহার্দ্য আর ধ্রুবকে গালি দিতে লাগলো। সৌহার্দ্য তো সৌহার্দ্য, কিন্তু ধ্রুব তো ওর নিজের ভাই। ভাই হয়ে কি করে ভাইকে রেখে গেল ধ্রুব? অবশ্য এমনটাই স্বাভাবিক। ঘরছোট বিবেচনা হলো এই ধ্রুব, এমনটাই ভাবছে স্বামী। স্বামীর ভাবনার মধ্যে ওয়েটার ব্যক্তিটা একটা মেয়েকে ডাক দিল। মেয়েটা আসতে ওয়েটারটা বলে উঠল, তরু, এনেকে কি কি কাজ বাকি আছে তা দেখিয়ে দাও। বলে লোকটা চলে গেল। লোকটা চলে যেতে তরু মেয়েটা ডেকে উঠল শামীমকে। ভাবনায় ব্যস্ত শামীমের ধ্যান ভাঙল মেয়েটাটাকে। পাশ ফিরে তরুর দিকে তাকিয়ে স্বামীর মনে লাড্ডু ফুটে উঠল। স্বামীর পাশে দাঁড়িয়ে আছে শ্যামলা গুলুমুলু ধরনের একটা মেয়ে। মেয়েটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর হাসিটা। শামীমের মনে হচ্ছে প্রথম দেখাতে ও মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। স্বামী মেয়েটিকে কিছু বলবে তার আগেই ধ্রুব আর সৌহার্দ্য চলে আসলো। সৌহার্দ্য আর ধ্রুবকে দেখে স্বামী প্রায় কেঁদে দিবে দিবে ভাব। স্বামীর মধ্যে দিকে তাকিয়ে বলে উঠল, শালা, তোরা আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? আর একটু হলেই তো হোটেলের সব কাজ আমাকে দিয়েই করাতো। সৌহার্দ্য বাঁকা হেসে বলল, তোকে একটা ছোটখাটো শখ দিলাম, এখন চল, আমি বিল মিটিয়ে দিয়েছি। স্বামী বলল, তোদের সাথে আমি আর জীবনেও খেতে আসবো না, তোরা খুব খারাপ। আজকে আমার মনটা তোরা ভেঙে দিলি, কিভাবে পারলি তোরা? রাত বেড়েছে অনেক, চারিদিকে শুধু অন্ধকার। সোডিয়ামের কৃত্রিম আলোয় চারদিকটা অল্প স্বল্প আলোয় আচ্ছন্ন। ব্যস্তময় শহরটা এখনো ব্যস্ত। এখনো যানবাহনের শব্দের কারণে মানুষ ঠিকভাবে ঘুমাতে পারছে না। তার উপরে কুকুরের ডাক তো আছেই। ঘুমের মধ্যে বিরক্তিতে চোখ মুখ কুচকে আছে শিশির। যানবাহনের শব্দে আর কুকুরের অনর্গলটাকে ঘুমাতে গিয়েও বিরক্তি বোধ হচ্ছে ওর। শিশির এবার কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, আমরা কোথায় যাচ্ছি সৌহার্দ্য ভাই? আর আপনি তো বলেছিলেন আমাকে এই শাড়িটা দিবেন না, তাহলে আবার দিলেন কেন? শিশিরের কথায় সৌহার্দ্য গম্ভীর কণ্ঠেই বলে উঠল, তোর সব থেকে প্রিয় জায়গায় নিয়ে যাচ্ছি তোকে। বলেই সৌহার্দ্য চুপ হয়ে গেল। সৌহার্দ্যকে চুপ হয়ে যেতে দেখে শিশির আবারও বলে উঠল, আপনি তো বললেন না শাড়ির ব্যাপারটা? সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, তার কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে নাকি? এবার যদি তুই না থামিস তাহলে তোকে সত্যি সত্যি রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো আমি। সৌহার্দ্যের কাছ থেকে করা ধমক খেয়ে শিশির চুপ হয়ে গেল। শিশির মনে মনে ভাবছে, আমার সব থেকে প্রিয় জায়গা আর আমিই ভুলে গেলাম। এটা কোন জায়গা সেটাই তো ভুলে গেছি। রাস্তাটা কেমন চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছি না এটা কোথায় নিয়ে যাচ্ছে সৌহার্দ্য ভাই আমাকে। শিশিরের এসব ভাবনার মাঝে সৌহার্দ্য বলে উঠল, বাড়িতে কি বলে এসেছিস তুই? শিশির ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, বাড়িতে বলেছি যে আমি কুয়াশার সাথে দিয়াদের বাসায় যাচ্ছি, আর কুয়াশাকে ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। সৌহার্দ্য বলল, রাত যদি বলে দেয় যে তুই ওর সাথে যাসনি, তাহলে তখন সবাই কি কি বলবি শিশির? শিশির দায়সারা ভাবে বলল, বলে দিব যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি, আর তাছাড়াও কেউই আমাকে এখন খুঁজবে না। সৌহার্দ্য বলে উঠল, বাহ শিশির, তুই তো দেখছি অনেক মিথ্যা কথা বলাও শিখে গিয়েছিস। শিশির ঠোঁট ফুলিয়ে বলে উঠল, সবটা আপনার জন্যই হলো, আমি কি ইচ্ছে করে মিথ্যে বলেছি নাকি? সব দোষ তো আপনার। সৌহার্দ্য নির্লিপ্ত ভয় বলে উঠল, তাহলে চল, তোর আর আমার সাথে যাওয়ার দরকার নেই, তোকে বাড়িতেই রেখে আসি, কি বলিস? শিশির তড়িখড়ি করে বলল, এই না না, আমি যাবো আপনার সাথে। সৌহার্দ্য আগের মতোই বলল, সব দোষ যেহেতু আমার, তাহলে আর তোকে নিয়ে গিয়ে কি করবো আমি? শিশির কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, না আমি যাব, আপনার সাথে বলেছি তো। রিক্সা এসে একটা বড় বাড়ির সামনে থামলো। সৌহার্দ্য আর শিশির রিক্সা থেকে নিচে নেমে দাঁড়ালো। সৌহার্দ্য ভাড়া মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। শিশির তাকিয়ে আছে বাড়ির গেটের দিকে। সত্যিই তো, এটা তার সব থেকে প্রিয় জায়গা। এটা তাদের বাগান বাড়ি। ছোটবেলায় তো সৌহার্দ্য ভাই শিশিরকে মাঝে মাঝে এখানে নিয়ে আসতো, কিন্তু সৌহার্দ্য কানাডায় চলে যাওয়ার পরে আর এখানে আসা হয়নি শিশিরের। শিশির অবশ্য অনেকবার ওর ভোর ভাইয়াকে বলেছিল এখানে নিয়ে আসতে, কিন্তু ভোর ওকে নিয়ে আসেনি। এতদিন না আসার ফলে এখানে রাস্তাটাও বেবনম ভুলে গেছে শিশির। ভাড়া মিটিয়ে শিশিরের পাশে এসে দাঁড়ালো সৌহার্দ্য। শিশিরকে বাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে সৌহার্দ্য বলে উঠল, এভাবে কি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরেও যাবি? চল ভেতরে চল। সৌহার্দ্যকে আর শিশিরকে দেখে গেট খুলে দিল দারোয়ান। সৌহার্দ্য বয়স্ক লোকটার সাথে কথা বলল, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? বয়স্ক লোকটা ফিচেল হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বাপজান? সৌহার্দ্য মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বয়স্ক লোকটা শিশিরের দিকে তাকিয়ে ভ্রুকুচকে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, তা এই মাইয়াটা কেটা বাপজান? সৌহার্দ্য বলল, আরে ও শিশির, মেজ বাবার মেয়ে।
বয়স্ক লোকটা আগের মতো করেই বলল, ও আসলে বয়স হয়েছে তো, হেললে গিয়া বুঝতে পারি নাই। তুমি তো সময় পাইলে এখানে আহো, কিন্তু ও তো আহে না, তাই চিনতে পারি নাই। তুমি যদি এখানে না আইতা তাহলে তোমারও চিনতাম না। শিশিরদের বাগান বাড়িটা গ্রাম সাইডের হওয়ায় এখানে পরিবেশটা শহরের থেকে হাজার গুণে সুন্দর। শিশির অবাক হয়ে হেঁটে চলেছে বাগান বাড়ির পাশের দিকটায়। বাগান বাড়ির পাশে আরেকটা বাড়ি কবে হলো সেটাই ভেবে পাচ্ছে না শিশির। এই বাড়িটাতে ওদের বাগান বাড়ির থেকে অনেক বড় মনে হচ্ছে। বাড়িটার সামনে রয়েছে মাঝারি সাইজের একটা গেট, গেটের পাশে দুটো বাগান বিলাস গাছ, গেটের পাশে দুটো বাগান বিলাস গাছ আর দুটো গেট ফুল গাছ। বাড়ির নেম প্লেটে কালো রঙের উপর হলুদ রঙে লেখা শিশিরের স্বপ্নবিলাস। এটা দেখে শিশিরের চোখ বড় বড় হয়ে গেছে। শিশির যখন এগুলো দেখায় ব্যস্ত, তখনই সৌহার্দ্য ওর পাশে এসে দাঁড়িয়েছে। সৌহার্দ্য ওর পাশে থেকেই বলে উঠল, চোখ বড় বড় করে এইভাবে তাকিয়ে আছিস কেন শিশির? মনে আছে এই নামটার কথা? ছোটবেলায় তুই আমার কাছে শিশিরের স্বপ্নবিলাস নামের একটা বাড়ি চেয়েছিলি। সৌহার্দ্যের কথায় শিশির ঘর থেকে বেরিয়ে এসে বলে উঠল, হ্যাঁ চেয়েছিলাম তো, কিন্তু এটা তো আমারই মনে ছিল না। আপনি ঠিকই মনে রেখেছেন সৌহার্দ্য ভাই। সৌহার্দ্য ঘোর লাগা কণ্ঠে বলল, তোর মনে না থাকলেও তোর বলা প্রতিটা কথাই আমার মনে আছে শিশির। শিশির খুশি মনে সৌহার্দ্যকে বলে উঠল, তার মানে এ বাড়িটা আপনি? শিশির এতটাই খুশি যে ও কি বলবে সেটাই বুঝতে পারছে না। অতিরিক্ত খুশি হলে মানুষ যেমন বাকরুদ্ধ হয়ে পড়ে, শিশিরেরও একই অবস্থা। সৌহার্দ্য এবার নিজে থেকে বলে উঠল, হ্যাঁ এ বাড়িটা আজ থেকে তোর। শিশির বলল, আপনি আমাকে এতদিন এখানে কেন আনেননি? সৌহার্দ্য নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, কিছুদিন আগে বাড়ির কাজ শেষ হয়েছে, সময় পাইনি তাই তোকে নিয়ে আসিনি। আমরা পরিবারের লোকেরা যেহেতু একসাথে থাকি, তাই এখানে হয়তো খুব বেশি একটা থাকা হবে না, কিন্তু সময় পেলে আমরা সবাই এখানে এসে ছুটি কাটিয়ে যাব, বুঝলি তুই? শিশির মাথা নাড়িয়ে সৌহার্দ্যের কথায় সম্মতি জানালো যে সে তার কথা বুঝেছে। শিশিরের সম্মতি পেয়ে সৌহার্দ্য আবার বলে উঠল, তো এবার ভেতরে চাই চল। বলে সৌহার্দ্য বাড়ির ভেতরে প্রবেশ করলো। সৌহার্দ্যের পিছু পিছু শিশিরও বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতরে গিয়ে আরো অবাক হলো শিশির। বাড়ির আসবাবপত্রের প্রতিটা জিনিসে লেগে আছে আধুনিকত্বের ছোঁয়া। বাড়ির বাইরেটা যত সুন্দর, ভেতরটা ঠিক ততটাই সুন্দর। বাড়ির আনাচে কানাচে ভালো করে ঘুরে ছাদে চলে আসলো শিশির। ওর সাথে সৌহার্দ্য এসেছে। ওর মধ্যে অনেকটা কৌতূহল কাজ করছে ছাদটা দেখার জন্য। ছাদে রাতের বেলা বাতি জ্বালানোই থাকে। ছাদ দেখে শিশির আরো বেশি অবাক হয়ে গেল। আজ হয়তো ওর অবাক হওয়ার দিন। পুরো ছাদ জুড়ে দৌড়দৌড়ে আর লাফালাফিতে মেতে আছে কয়েকটা কাঠবিড়ালি আর খরগোশ। কয়েকটা কবুতরেরা নিজেদের দানা খাওয়ায় ব্যস্ত। এগুলো দেখে শিশির সৌহার্দ্যের দিকে তাকাতেই সৌহার্দ্য বলে উঠল, কি ভাবছিস তুই? এগুলোকে আমি আটকে রেখেছি? একদম নয়, ওরা নিচ থেকে এখানে আসে সবসময়। অবশ্য আসে বলে ভুল হবে, এখানেই থাকে ওরা, অনেক পোষ্য এরা। সৌহার্দ্যের কথায় শিশির আরো খুশি হয়ে গেল। শিশিরের ধারণা পশু পাখিদের আটকে রেখে নয়, মুক্ত করে দেওয়া উচিত। ওদেরও নিজস্ব জীবন আছে, নিজেদের মতো বেঁচে থাকার অধিকার আছে। আজ শিশির ভাবছে যে কিছু কিছু ক্ষেত্রে সৌহার্দ্য ভাই একদম ওর মতোই। কিছুক্ষণের মধ্যে শিশির ছাদের বাগান দেখতে ব্যস্ত হয়ে পড়ল। ছাদের উপরে ছোট ছোট মাচায় লাগানো রয়েছে অরেঞ্জ ট্যাংলং, কসমস ফুল গাছ, কাঠগোলাপ আর কালো সাদা লাল হলুদ গোলাপের গাছ। কাঠগোলাপ গাছটাতে এখন ফুল নেই, আর অন্যান্য গোলাপের গাছগুলোর ফুলগুলো এখন কলি হয়ে ফুটে আছে। তার একপাশে রয়েছে ক্যালাডিয়ামের ঝোপালো গাছগুলো। দেখতে খুবই মন মাতানো লাগছে চারিদিকটা। শিশির যখন চারপাশটা দেখতে ব্যস্ত, ঠিক তখনই ওর পায়ের কাছে কোনো কিছু নড়াচড়া অনুভব করলো। নিচের দিকে তাকাতেই দেখতে পেল ওর পায়ের কাছে একটা কাঠবিড়ালি আর খরগোশের ছানা নিজেদের গা ঘষছে। ওদের দেখা দেখি বাকি কাঠবিড়ালি আর খরগোশগুলো শিশিরের কাছে আসছে। দেখেই বোঝা যাচ্ছে যে ওদের শিশিরকে ভালো লেগেছে। শিশির একটু ঝুঁকে ছানা দুটোকে কোলে তুলে আদর করতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতেই সৌহার্দ্য শিশিরকে বলল, এখন বাসায় চল। শিশির সৌহার্দ্যের দিকে তাকিয়ে বায়না ধরে বলল, আর একটু সময় থাকে না সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য বলে উঠল, বেশি দেরি হয়ে যাবে শিশির, এখন বাড়িতে চল, আবার অন্য কোনোদিন আসবো। সৌহার্দ্যের কথাতে শিশির বাধ্যমের মতো সম্মতি জানালো। দিনের শুরুটা যেমনই আবহাওয়ায় হোক, এটা প্রয়োজন নয় যে সূর্যাস্তের পর রাতের পরিবেশও ঠিক একই রকম আর্দ্রতা বা উষ্ণতা ছড়িয়ে থাকবে। কখনো কখনো রাতের পরিবেশও অনেকটা উষ্ণতায় ভরপুর থাকে। যেমন হঠাৎ ঝড় আসার পূর্বে প্রকৃতি যেমন শান্ত থাকে, ঠিক তেমনি রাত্রের দ্বীপ্রহরও অনেক সময় শান্ত থাকে। আজকে সারাটা দিন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলেও রাতের এই দ্বীপ্রহরে এখন গোমট পরিবেশের সৃষ্টি হয়েছে। ঠান্ডা ঠান্ডা ভাবটা কেটে গিয়ে সেখানে এখন উষ্ণতার আধিপত্য বিরাজমান। রাতের এই দ্বীপ্রহরে ব্যালকনিতে পাতানো কুশনে বসে আছে কুয়াশা। ধ্রুবর সাথে প্রেম আলাপে ব্যস্ত। বেশ কিছুদিন ধরে রাতের বেলা ঘুম দিয়ে ধ্রুবর সাথে খুনসুটিতে মেতে উঠেছ। কুয়াশাকে অনেক সময় ধরে চুপ থাকতে দেখে ধ্রুব অধৈর্য হয়ে বলে উঠল, কিছু তো বলো রাত। কুয়াশা ভাবলেশীন ভাবে বলল, কি বলবো? কুয়াশার করা প্রশ্নের পরিপ্রেক্ষিতে ফোনের অপর পাশে থাকা ধ্রুব অধৈর্য কণ্ঠে শুধালো, কি বলবে তুমি? কি সেটা সত্যিই জানো না রাত? কুয়াশা আগের মতো করেই বলল, না জানি না, আপনি বলেন তাহলে আমি বুঝতে পারবো। ধ্রুব বলে উঠল, ভালোবাসি বলো। তুমি আমাকে এখনো ভালোবাসি বলনি। কুয়াশা বলল, না বলবো না। কুয়াশার বলা কথায় ধ্রুব রেগে বলে উঠল, বলো, না হলে কিন্তু আমি ফোন কেটে দেবো রাত, আর কখনো তোমাকে ফোন দেবো না আমি। কুয়াশা তড়িঘড়ি করে বলল, আচ্ছা বলছি। তারপর কিছু সময় চুপ থেকে বলে উঠল, ভালোবাসি আপনাকে। কুয়াশার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে ধ্রুব ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ধ্রুব এবার মজা করে কুয়াশাকে বলল,
ঠিক আছে, তাহলে এখন রাখি, বাই। কুয়াশা তড়িখড়ি করে বলে উঠল, বাই মানে কি? হ্যাঁ, আপনি বলবেন না? ধ্রুব আগের মতো করে উত্তর দিল, না, এতদিন তুমি আমাকে ভালোবাসি না বলে জ্বালিয়েছ, এখন আমি তোমাকে না বলে জ্বালাবো। কুয়াশা মন খারাপ করে বলে উঠল, শোধ নিচ্ছেন? ধ্রুব বলল, হ্যাঁ, শোধ নিচ্ছি। বলেন বলছি। না। কুয়াশা এবার জোর দেখিয়ে বলল, আপনাকে আমি বলতে বলেছি। ধ্রুব বলে উঠল, অধিকার দেখাচ্ছ আমার উপর রাগ? কুয়াশা জোর দেখিয়ে বলল, হ্যাঁ দেখাচ্ছি, কারণ কিছুদিন পর আমি তো আপনাকে বিয়ে করব। আমি যদি বিয়ে না করি তোমাকে, তখন কি করবে তুমি? তাহলে প্রেমের ভূত আপনার ঘাট থেকে একদম নামিয়ে দেবো আমি। এখন ভালোবাসি বলেন? ধ্রুব কুয়াশার কথায় হেসে দিয়ে বলল, ভালোবাসি। এখন ঘুমাও, অনেক দেরি হয়ে গেছে, সকালে আমার আবার তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। কুয়াশা বলল, আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট। ধ্রুব বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, গুড নাইট। দেখতে দেখতে কেটে গেছে পুরো একটা সপ্তাহ। সময়ের সাথে সাথে সপ্তদশীর মনে জেগে উঠেছে প্রণয়ের অনুভূতি। সময় বাড়ার সাথে সাথে জোরালো হচ্ছে সপ্তদশীর হৃদয়ে জড়ানো অনুভূতিগুলোর। কিন্তু সপ্তদশী বুঝে উঠতে পারছে না যে এই অনুভূতির সে কি নাম দিবে। এই অনুভূতির নাম কি ভালোবাসা, নাকি শুধুই মোহ? ভালোবাসা কি এত তাড়াতাড়ি হয়ে যায়? হয়তো হয়ে যায়, কিন্তু এত তাড়াতাড়িতেও এই অনুভূতিগুলোকে কোনো সুযোগ দেবে না শিশির। অন্তত অনেকবার বাঁচিয়ে দেখা না পর্যন্ত তো আরই না। আজ শুক্রবার, বাড়ির সবাইকে মানিয়ে শিশির আর কুয়াশা একটা ছোট পিকনিকের আয়োজন করেছে। পিকনিকটা হবে ওদের নতুন প্রভাতে সুরে। প্রভাত সেজেছে আজ, ফুলেরা হাওয়ায় হাওয়ায় দুলছে ক্রমশ। পাখিরা নিজেদের নিয়ে ছেড়ে ছুটছে অজানা গন্তব্যে। সূর্য কেবল উদীয়মান হতে শুরু করে দিয়েছে। শহর জুড়ে এখনো মানুষের আনাগোনা বাড়েনি, তবে অল্প সংখ্যক কিছু মানুষের চলাচল চলছে রাস্তায়। এই প্রভাতে নামাজের পর্ব শেষ করে বাগানে হাঁটতে বের হয়েছে শিশির। প্রতিদিনকার মতো ওর সাথে আছে মিল্কি আর ইউভি। শিশিরের পরনে সাদা রঙের লং কুর্তি আর কালো রঙের জিন্স প্যান্ট। হাঁটু অব্দি চুলগুলো এলোমেলো ভাবে খোপা করা। হাঁটার তালে তালে দুলছে শিশিরের পায়ের নুপুর চোরা। একটু পরেই দেখা মিল সৌহার্দ্যের। বাড়ির সদর দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো সৌহার্দ্য। সৌহার্দ্যের পরনে হালকা পার্পল রঙের টি শার্ট আর কালো রঙের ডেনিম। হাতে রয়েছে সিলভার কালারের ঘড়িটা। রেশমের মতো চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। মুখটা সবসময়ের মতো গম্ভীর, কিন্তু এতেও সৌহার্দ্যকে একদম চকলেট বয়ের মতো লাগছে। শিশির সৌহার্দ্যকে দেখা মাত্র ওকে পর্যবেক্ষণ করতে লাগলো। সৌহার্দ্য বাগানের দিকে পা বাড়ালো। সৌহার্দ্যকে নিচের দিকে আসতে দেখে শিশিরের কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। শিশির মনে মনে বলল, প্লিজ প্লিজ সৌহার্দ্য ভাই, এদিকে আসবেন না। আপনাদেরকে দেখে আমার হৃদযন্ত্র তো লাফালাফি শুরু করে দিয়েছে। না জানি আপনি এখানে আসলে আমি বেহুশ হয়ে এখানেই পড়ে থাকবো। শিশিরের ভাবনার মাঝে সৌহার্দ্যকে ডেকে উঠল, এমন মৃগী রোগের মতো কাঁপছিস কেন? মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে পড়ে যাবি। শিশির দ্রুত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই না তো। শিশিরের কথায় সৌহার্দ্য ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে রইল। অতঃপর নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, চল আমার সাথে হাঁটতে যাবি। সৌহার্দ্যের বলা কথাতে শিশির আবার ভাবনায় পড়ে গেল। এটা কি সত্যি ওর সৌহার্দ্য ভাই নাকি অন্য কেউ? না না, এটা সৌহার্দ্য ভাই হতেই পারে না। এ কোনো জিনভূত নয় তো। কোনো কাজ ছাড়া সৌহার্দ্য ভাই নিজ থেকে আমাকে ডাকতেই পারে না। নির্ঘাত এটা কোনো জিন হবে যে এখন সৌহার্দ্য ভাইয়ের রূপ ধরে আছে। আমাকে এখন এখান থেকে পালাতে হবে, নয়তো দেখা যাবে এই জিন আমাকে উঠিয়ে নিয়ে যাবে। শিশির সৌহার্দ্যের পাশ দিয়ে দৌড়ে যেতে যেতে জোরে চিল্লিয়ে বলে উঠল, ওমাগো পালাও, জিনভূত। শিশিরকে পালিয়ে যেতে দেখে সৌহার্দ্যকে থাবা দিয়ে ধরে ফেলল। শিশিরকে ওভাবে ধরে রেখেই সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমাকে তোর জিনভূত মনে হয়? আমাকে ছুঁয়ে দেখ, আমি কোনো জিনভূত না। শিশির ঢোক গেলে কাপা কাপা গলায় বলে উঠে, না না, আমি ছুঁয়ে দেখবো না। সৌহার্দ্য ধমক দিয়ে বলে উঠল, দেখতে বলেছি না তোকে। সৌহার্দ্যের ধমকে শিশির এতক্ষণে বুঝে গিয়েছে যে এটা ওর সৌহার্দ্য ভাই। আর যাই হোক, এমন ধমক শুধু সৌহার্দ্য ভাই দিতে পারে। জিনভূতের কি এত টাকা আছে নাকি যে তারা শিশিরকে ধমক দেবে? কিছুক্ষণ চুপ থেকে সৌহার্দ্য আবার বলে উঠল, না যেতে চাইলে যাস না। তোকে জোর করছে কে? আমি গেলাম বলে ওখান থেকে প্রস্থান করলো সৌহার্দ্য। সৌহার্দ্যকে চলে যেতে দেখে শিশিরও ওর পেছন দৌড় দিল। শিশির তালে তাল মিলিয়ে হাঁটছে সৌহার্দ্যের পাশাপাশি, কিন্তু সৌহার্দ্যের গতির সাথে পেরে উঠছে না শিশির। বারংবার খেই হারিয়ে পেছনে পড়ে যাচ্ছে। বেশ কিছু সময় এভাবেই কেটে গেল। কিছু সময় অতিবাহিত হতেই শিশির পেছন থেকে সৌহার্দ্যের উদ্দেশ্যে বলল, সৌহার্দ্য ভাই এবার থামুন, আমি আর হাঁটতে পারছি না, চলুন বাড়ি ফিরে যাই। সৌহার্দ্য শিশিরের কথায় বলে উঠল, এতটুকুতেই হাঁপিয়ে গেলি? ব্যাস এতটুকুই জোর তোর? অবশ্যই এটাই স্বাভাবিক, খাওয়ার সময় তো পাখির ছানার মতো কুটকুট করে খাস, শরীরে তো এতটুকু মাংস দেখতে পাচ্ছি না। সৌহার্দ্যের দিকে তাকিয়ে শিশির ভেঙচি কেটে বলে উঠল, আমি খেলে তো আপনার চোখেই পড়ে না, দেখছেন না কত গুলো আমি, আবার বলছেন আমার শরীরে মাংস নেই, তাহলে এগুলো কি? সৌহার্দ্য বলল, হয়েছে, তোর আর দেখানো লাগবে না, কিন্তু পরের বার যদি তুই আবারও তোর জিব্বা বাইরে আনিস তাহলে সত্যি সত্যি আমি তোর জিব্বা দিয়ে ঘর মোছানোর কাজ করাবো তোকে দিয়ে। এখন চল বাসায় যাই। বাসায় ফিরে কলেজের জন্য রেডি হতে নিজের রুমে চলে গেল শিশির। সৌহার্দ্য শিশিরের সাথে বাসায় ফিরবে বলেও বাসায় ফেরেনি, কি একটা কাজ আছে নাকি ওর। রেডি হয়ে নিচে চলে এলো শিশির। শিশিরের বাবা চাচারা সহ ভোর কুয়াশা সকাল এরা সবাই টেবিলে বসে নাস্তা করছে। শিশির গিয়ে সকাল আর কুয়াশার মাঝে বসে পড়েছে। একটু পরে কল এলো ভোরের নাম্বারে। ফোনের স্ক্রিনে সৌহার্দ্যের নাম ভেসে উঠেছে। কল রিসিভ করে ভোর বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, কই তুমি? অপর পাশ থেকে সৌহার্দ্য বলে উঠল,
ওয়ালাইকুম আসসালাম। বাড়ির বাইরে আয়, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ভোর উত্তেজিত কণ্ঠে শুধালো, কি বলছো ভাইয়া? আমার জন্য সারপ্রাইজ? আমি এক্ষুনি আসছি। বলে ভোর দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। এতক্ষণ সৌহার্দের কথা শুনতে না পারলেও সবাই ভোরের কথাগুলো শুনেছে। ভোরকে যেতে দেখে সবাই বাড়ির বাইরে চলে এসেছে। একটা কালো আর হলুদ রঙের কম্বিনেশনের বাইকের পাশে দাঁড়িয়ে আছে সৌহার্দ। দেখেই মনে হচ্ছে বাইকটা অনেক দামি। এইদিকে বাইক দেখে আজমল খানের মেজাজ সপ্তম আকাশ ছুঁয়েছে। ভোরকে বাইরে আসতে দেখে এগিয়ে এলো সৌহার্দ। হাতে থাকা বাইকের চাবিটা ভোরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোর। ভোর চোখ বড় বড় করে বলে উঠল, সত্যি এটা আমার, নাকি তুমি আমার সাথে মজা করছো? মানে তুমি এই বাইকটা সত্যি সত্যি আমার জন্য এনেছো? সৌহার্দ একটা মুচকে হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ। ভোর খুশিতে সৌহার্দকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ ভাইয়া তোমাকে। তুমি জানো আমার বাইকের কত শখ। সৌহার্দ বলল, জানি, এই জন্যই তো দিয়েছি। ভোর সৌহার্দের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, কিন্তু ভাইয়া বাবা, বড় বাবা, ছোট বাবাকে কি করে বোঝাবে? সৌহার্দ নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, চিন্তা করিস না, সেটা আমি বুঝে নিব। এত সময় পরে আজমল খান মেজাজ তুঙ্গে তুলে নিজের ছেলেটিকে তাকিয়ে বলে উঠলেন, তুমি কেন এই বাইক এনেছ? আর বাইকের এত শখ থাকলে নিজে চালাও, ওকে কেন দিচ্ছ? তুমি জানো না এই বাইকের কারণে দুইবার ও নিজের জীবনটা হারাতে বসেছিল? সৌহার্দ বাবার কথা পাল্টা উত্তরে বলল, প্রতিবার যে বাইক অ্যাক্সিডেন্ট হবে এমন তো না বাবা, ও এখন থেকে দেখে শুনে চালাবে। এবার মুখ খুললেন সোহেল খান, আগেও তো দেখে শুনে চালিয়েছে, তাহলে নিজের জীবন হারাতে বসেছিল কেন? এটা ওকে জিজ্ঞেস করো। সৌহার্দ বলে উঠল, তোমরা এমন করছো কেন? আমি বলেছি ভোর এখন থেকে দেখে শুনে বাইক চালাবে, না হলে আমি ওর থেকে বাইক নিয়ে যাব। তারপর ভোরের দিকে তাকিয়ে বলল, কি তাই না? ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে ভোর তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজমল খান আগের মতো করেই বললেন, হ্যাঁ, জীবন চলে গেলে তারপরে বাইক নিয়ে নিবে, তোমাদের যা ইচ্ছা তাই করো। বলেই বাড়ির ভেতরে চলে গেলেন তিন ভাই। বড় বাবা থেকে মৌন সম্মতি পেয়ে ভোর খুশি হয়ে গেল। ভোরের বাইক রাইডিং অনেক পছন্দ, সেটা তার বাবা চাচারা সবাই জানেন, কিন্তু সেটা যেন ওকে বাইক চালাতেই দিতে চান না। তার অবশ্য কারণ আছে। ভোর এর আগে যখন দুইবার বাইক কিনেছে, তখন অসাবধানতার জন্য বাইক রাইডিং এর সময় বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। এমন আছে ও বাইক চালাতে জানে না, অসাধারণ একজন বাইক রাইডারও। বাবা চাচারা চলে যেতে শিশির আর কুয়াশা এগিয়ে এলো ভোরের কাছে। শিশির উত্তেজিত হয়ে বলে ওঠে, ভাইয়া আমাকে তোমার বাইকে নিবা? আমি জানি তুমি বাইক অনেক ভালো চালাও। ভোর সহাসে হেসে বলে উঠল, কেন নিব না চড়ুই পাখি, নিব তো, তবে আজকে না। শিশির কিছু বলতে যাবে তার আগেই কুয়াশা বলে উঠল, সে তুমি যেদিন নিয়ে যাও যেও, কিন্তু আমাকে আর সকালকেও তোমার সাথে নিতে হবে। কুয়াশার কথাতে ভোর বলে উঠল, তো আমি কি শুধু আমার চড়ুই পাখিকেই নিয়ে যেতাম? আমি তো আমার বাবুই পাখি আর সকালকেও নিয়ে যাব। ভোরের কথার মাঝখানে শিশির বলে উঠল, শোনো ভাইয়া, আজকে আমাদের নিয়ে ঘুরতে যাবা তুমি, প্লিজ প্লিজ প্লিজ। শিশিরের কথায় কিছুটা ভাবনায় পড়ে গেল ভোর। তার তো অনেক কাজ আছে, আর বন্ধুর আবদারও সে ফেলতে পারবে না। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তবে সন্ধ্যায় নিয়ে যাব, সারাদিন আমার অনেক কাজ আছে। ভোরের কথায় খুশি হয়ে শিশির আর কুয়াশা একসাথে চিল্লিয়ে বলে উঠল, আচ্ছা। সৌহার্দ বাড়ির ভেতরে যেতে যেতে শিশির আর কুয়াশার খুশিতে এক বালতি পানি ঢেলে বলে উঠল, হ্যাঁ, পড়াশোনা তো এখন থেকে লাটে উঠে গেল তোদের। সৌহার্দের গম্ভীর কথাতে শিশির আর কুয়াশার এইমাত্র খুশি হওয়া মুখটা চুপসে গেল। শিশির কুয়াশাকে উদ্দেশ্য করে জোর দিয়ে বলে উঠল, যে যে বলো, আমি যাবো তো যাবই, দেখি তোর হিটলার ভাই আমাকে কিভাবে আটকায়। সন্ধ্যা হয়েছে আনুমানিক 10 থেকে 15 মিনিট হয়েছে। পাখিরা সব এখনো নিজেদের নিরে ফিরে যায়নি। কেউ কেউ নিরে ফিরছে দলবদ্ধভাবে সারি বেঁধে, আবার কোনো কোনো পাখি একা একাই নিজের নীরের পথে রওনা হয়েছে। সন্ধ্যার এই গধূলির সময়টায় আকাশ সেজেছে লালিমায়। নিজেকে লালাভাই সাজিয়ে সে যেন নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইছে সবার কাছে। সবাই এখন ছাদে বসে আড্ডা দিচ্ছে, নেই শুধু সৌহার্দ ভাই আর ভোর। ভোর সকালে বেরিয়ে যাওয়ার পরে একবার বাড়িতে এসেছিল দুপুরে খাওয়ার সময়। খাবার খেয়ে তখন ব্যস্ত হয়ে ছুটে গিয়েছিল নিজের কাজে। তার আগে বন্ধুর বলে গিয়েছে এসে সে বন্ধুদের নিয়ে ঘুরতে যাবে। আর সৌহার্দ একটু আগে বাড়ি থেকে বের হয়েছে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর সৌহার্দ শিশিরকে পড়ায়নি। শিশিরের জিদের কাছে হার মানতে হয়েছে তাকে। সৌহার্দ হসপিটাল থেকে বাড়ি ফেরার পর থেকে শিশির এক প্রকার তার কানের কাছে ঘ্যান ঘ্যানে শুরু করে দিয়েছিল। তখন সৌহার্দ ওকে বলেছিল, তোকে আমি আজ পড়াবো না, কিন্তু আজকের পর থেকে তোকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে। শিশির তখন বলেছিল, জান, আমি পিঙ্কি প্রমিস করছি, কালকে থেকে মন দিয়ে ঠিকঠাক লেখাপড়া করবো। কুয়াশা সন্ধ্যার আগে আগেই বই পড়ে উঠেছে, তাই ওর মা কাকিরা পড়া নিয়ে এখন বকাবকি করছে না। কিন্তু এতক্ষণে শিশিরের ওর মা কাকি থেকে বকাশোনা হয়ে গেছে পড়তে না বসার কারণে। এই বাড়িতে অন্য সবকিছু নিয়ে ছাড় দেওয়া হলো, লেখাপড়া নিয়ে কোনো ছাড় নেই। কুয়াশা লেখাপড়ায় শিশিরের থেকে ভালো। কুয়াশাকে কখনো লেখাপড়া নিয়ে কিছু বলে দিতে হয় না। ও সবসময় নিজ উদ্যোগে পড়তে বসে, ক্লাসেও অনেক অ্যাক্টিভ থাকেও। শিশির যে লেখাপড়া পারে না এমনটা নয়, কিন্তু ও সারাক্ষণ দুষ্টুমিতে মেতে থাকে বলে ওর রেজাল্ট খারাপ হয়। এর জন্য অবশ্য অনেক বকাঝকাও শুনতে হয় সবার কাছ থেকে। শিশিরের তাতে কোনো হেলদোল নেই। একটু পরে ছাদে আসলো ভোর। এসেই দেখতে পেল তার ভাই বোনেরা খুনছুটিতে মেতে আছে। ছাদে মাদুর পেতে বসে আছে শিশির, কুয়াশার সকাল। তার একটু দূরে আরেকটা মাদুর পেতে বসেছেন মোহনা বেগম, সোনালী বেগম আর ছোট যা তিথি বেগম। ভোর হেঁটে গিয়ে নিজের ভাই বোনদের পাশে বসে পড়ল। ভোরকে দেখে তিন ভাই বোনে উত্তেজিত হয়ে গেছে। শিশির বলে উঠল, ভাইয়া আমাদের ঘুরতে নেবে না? ভোর নিজের ভাই বোনদের দিকে তাকিয়ে মুচকি এসে বলে উঠল, হ্যাঁ নিয়ে যাবো তো, আগে তোরা গিয়ে রেডি হয়ে নেয়। ভোরের বলতে দেরি হলো, তিন ভাই বোনের ঝড়ের বেগে দৌড়ে যেতে দেরি হলো না। ভোর তো অবাক চোখে তাকিয়ে আছে এই তিনজনের দিকে। ভোর এবার নিজেকেই বলে উঠল, ও তার মানে এই তিন বিচ্ছু আমার আসার অপেক্ষাতেই ছিল।
রুমে এসে বিছানার দিকে অবাক লোচনে তাকিয়ে আছে শিশির। বিছানার উপর একটা হলুদ রঙের শপিং ব্যাগ রাখা। এগিয়ে গিয়ে শপিং ব্যাগটা খুলে দেখতেই অবাক হয়ে গেল শিশির। ব্যাগের মধ্যে সেই সাদা রঙের স্টোন বসানো শাড়িটা রাখা, যেটা সেদিন সে সৌহার্দের কাছে চেয়েছিল। কিন্তু এটা এখানে কি করে এলো সেটাই মাথায় আসছে না শিশিরের। তবে এটাকে সৌহার্দ্য ভাই দিয়েছেন, এটা ভাবতেই শিশিরের মনে শীতল একটা স্রোত বয়ে গেল। ভাবনাটা সত্যি হবে সেটা কখনো ভাবেনি শিশির। সাদা শাড়ির পাশে একটা নীল রঙের চিরকুট রাখা। চিরকুটটা খুলতেই দেখা মিলল সেই চিরচেনা হাতের লেখার, যাতে গুটি গুটি অক্ষরে লেখা, কালকে সন্ধ্যায় এই শাড়িটা পরে রেডি থাকিস মায়া পাখি। ব্যাস, এতটুকু পড়তেই দাঁড়িয়ে থাকার শক্তিটুকু আর পেল না শিশির। ধপ করে বিছানায় বসে পড়ল। সৌহার্দ্যের এই মায়া পাখি ডাকটা তাকে অসাড় করে দিয়েছে। কিছুতেই শান্তি দিচ্ছে না শিশিরকে। কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে ওর। চিরকুটটা হাতে নিয়ে আবারও পড়তে লাগলো শিশির। কিভাবে আসবি সেটা আমি জানি না, কিন্তু তোর সাথে অন্য কেউ যেন না আসে, তাহলে তোর খবর আছে। আর হ্যাঁ, সন্ধ্যা ঠিক 7:30 বাড়ির গেটের সামনে থাকবে। এর থেকে যদি একটুও হেরফের হয় তাহলে তোকে দিয়ে কান ধরে উঠবোস করাবো আমি। মনে থাকে যেন কথাটা। আই রিপিট, 7:30। চিরকুটটা পুরোপুরি পড়ার পরে শিশিরের একটা কথাই মাথায় এলো, আর তা হলো হনুমান। শিশির বিড়বিড় করে বলে উঠল, হনুমান একটা ঘুরতে নিয়ে যাবে, সেটাকে একটু ভালো করে বলা যায় না? এটা কি সাধুবার্তা নাকি হুমকি? মধ্যবিত্ত পরিবারের মেয়ে তরু, বাবা নেই ওর। মা ছোট ভাইকে নিয়ে গ্রাম থেকে শহরে এসেছে ও লেখাপড়া করতে। গরিব ঘরের মেয়ে হলেও তরু একজন আত্মনির্ভরশীল মেয়ে। তরুর বাবা 3 বছর আগে একটা ট্রাক দুর্ঘটনায় মারা যান। তখন থেকেই শুরু হয় তরুর সংগ্রাম করে বেঁচে থাকার লড়াই। লেখাপড়ার পাশাপাশি একটা 5 স্টার হোটেলে চাকরি করে আর টিউশনি করিয়ে নিজেদের সংসার চালায়ও। তরুর ছোট ভাই ক্লাস 5-এ পড়ে, তাই সংসারের সব ভার তরুর উপর। তরুর বাবার যত জমি জমা ছিল সবকিছু তরুর চাচা ফুপুরা দখল করে নিয়েছিল, আর ওদের হয়ে লড়বার জন্য কেউই ছিল না। তারপর তরুরা গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে। বিকাল এখন 4টা বাজে। তড়িঘড়ি করে তরু হেঁটে চলেছে নিজের টিউশনি করানোর জন্য। রাস্তা দিয়ে তরু হাঁটছে আর ভাবছে, মাসের আজকে 15 তারিখ, কিন্তু বাড়ি ভাড়া দেওয়া হয়নি। নিশ্চয়ই আজকে বাড়িওয়ালা এসে মা আর ভাইয়ের সাথে খারাপ আচরণ করবে। কিন্তু ওর যে কিছুই করার নেই। এই মাসে তো এখনো টিউশনির টাকাটা পায়নি। হয়তো আজকে টিউশনির টাকা পেয়ে যাবে আর গিয়ে বাড়িওয়ালার মুখ বন্ধ করবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ হর্ন বাজানোর শব্দে তরুর ধ্যান ভেঙে গেল। তরু পেছনে তাকাতে একটা কালো গাড়ি দেখতে পেল, যেটা তখন থেকে ওর পেছন পেছন আসছে আর বারবার হর্ন বাজাচ্ছে। এবার তরুর মেজাজটা চটে গেল। দৌড়ে রাস্তার পাশ থেকে অর্ধেক ভাঙা ইট তুলে নিল তরু। তারপর গাড়ির দরজার পাশে এসে দাঁড়ালো। গাড়ির দরজার কাজটা নামানো থাকার কারণে ভেতরের মানুষ দুজনকে দেখা যাচ্ছে। তরু কিছুটা রেগে ড্রাইভিং সিটে বসে থাকা লোকটাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই আঙ্কেল, 2 দিন ধরে দেখে যাচ্ছি আপনি আমায় ফলো করছেন। আর এসব কি? হ্যাঁ, বারবার হর্ন বাজাচ্ছেন কেন? আমি তো সাইড দিয়েছিলাম। আপনি তো জানি, আরেকবার যদি হর্ন বাজিয়েছেন তাহলে আপনার মাথায় এই ইট ভাঙবো আমি। তারপর আপনার এই মাথায় 2টো ডিম দেখা যাবে, একটা আলুর মতো আর একটা টমেটোর মতো। তরুর এই রাগান্বিত কথাগুলো শুনে ভেতরে থাকা দ্বিতীয় লোকটা কিছুটা নড়ে চড়ে বসলো ভয়, আর হাত দিয়ে গুতিয়ে পাশে থাকা লোকটাকে ফিসফিস করে বলল, ভাই দেখ, অবস্থা বিকৃতি। আমি তোর জন্য কিন্তু আমার মাথায় একটা আলু আর একটা টমেটো নিয়ে ঘুরতে পারবো না। আমি যাই। শামীম তড়িঘড়ি করে ধ্রুবর হাতটা চেপে ধরলো। অতপর তরুর দিকে তাকিয়ে বলে উঠল, লাউ গাছে লাউ ধরে, কদু গাছে কদু, একলা থেকে লাভ নাই, হয়ে যাও আমার বধূ। আমি তোমাকে পছন্দ করি। শামীমের বলা কথাতে তরুর মেজাজটা আরো খারাপ হলো। আসছে, কথা নেই বার্তা নেই, আসছে, আমি তোমাকে পছন্দ করি। এই আঙ্কেল, জানতো যান এখান থেকে। তরুর কথাতে শামীম কিছুটা হতাশার স্বরেই বলল, দেখো মেয়ে, আমাকে আঙ্কেল বলবা না। আমার বয়স এতটাও হয়নি যে তুমি আমাকে আঙ্কেল বলবা। তরু আবার বলে উঠল, তো বুইটাকে তো আঙ্কেল বলেই ডাকবো, তা নয়তো কি পিচ্ছি খোকা বলে ডাকবো? তরুর কথায় শামীম লজ্জা পাওয়ার মতো মুখ ঢেকে নিল। একটু পর মুখ থেকে হাত ছুড়ে কিছুটা লাজুকভাবে শামীম বলে উঠল, যাও দুষ্টু মেয়ে, খোকা কেন বলবা? তুমি বরং আমাকে পিচ্ছি প্রেমিক বলে রেখো। বলি সাথে সাথে আবার মুখ ঢাকলো শামীম। শামীমের কথায় তরু এবার তেতে উঠল। হাতে থেকে ইটটা এবার শামীমের মাথায় মারতে নিবে, তার আগে শামীম গাড়ি স্টার্ট দিতে আর 1 মিনিটও সময় নষ্ট করেনি। কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে শামীম গাড়ির জানালা থেকে মাথা বের করে তরুকে উদ্দেশ্য করে বলে উঠল, রাগলে তোমায় হ্যাপি লাগে গো সুন্দরী, তবে একটা ভুল হয়েছে তোমার। এরপর থেকে শুধু আমার সামনেই রাখবে, অন্য কারো সামনে না। এবার তোর হাতে থেকে এটা ছুড়ে মারলো গাড়ির দিকে, যেটাকে লাগলো গাড়ির ব্যাক সাইডে। ফলে সঙ্গে সঙ্গে গাড়ির ব্যাক সাইডের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তোর একটা বিজয়ী মার্কা হাসি দিয়ে শামীমকে বলল, দেখবেন পরের বার আসলে এই গাড়ির কাছের মতোই আপনার হৃদয়টাও আমি খান খান করে দেব, বুইডা আঙ্কেল। শামীম দূর থেকে জোরে বলে উঠল, তোমার আর খান খান করার দরকার নেই। আমার একটা বন্ধু আছে, সৌহার্দ্য মাহাত খান, তাই ওসব খান টান আমার আর লাগবে না। আমার তো শুধু তোমাকেই লাগবে মেয়ে। শামীমের কথায় তরু নির্বাক হয়ে রইল। এ লোক বলে কি? ও বলল হৃদয় খান খান করে দেবে, আর এ লোককে উল্টো পাল্টা বকছে। এ লোকের নির্ঘাত মাথার কয়েকটা তার ছেঁড়া, মাথায় কোনো প্রবলেম আছে মনে হয়। তরুর ভাবনার মাঝে শামীম আগের মতোই বলে উঠল, তুমি আমার হতে না চাইলেও তুমি আমারই হবে, দেখে নিও বালিকা। আর হ্যাঁ, আমাদের আবার দেখা হবে, বাই সুন্দরী। বলি গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল শামীম। এতক্ষণে মুখ খুলল ধ্রুব। শামীমের দিকে বাঁকা চোখে তাকিয়ে ধ্রুব বলল, এই মেয়েকে তুই কোথা থেকে খুঁজে আনলি ভাই? ওখান থেকে আসতে আর একটু দেরি করলে মেয়েটা সত্যি সত্যি মাথায় কি করে আলু টমেটো হয় সেটা দেখিয়ে দিত। একটু থেমে ধ্রুব সন্দিহান হয়ে বলল, এই সত্যি করে বলতো, তুই আমাকে এখানে মার খাওয়াতে আনিসনি তো? এর জন্য তুই আজকে আমাকে হসপিটালে যেতে দিসনি। শামীম ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তোকে মার খাওয়াবো? আমার ঘরে কয়টা মাথা আছে শুনি? আমি তো মেয়েটাকে দেখতে এসেছিলাম।
আমার মেয়েটাকে অনেক ভালো লাগে, আমি ওর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, তুই পারবি একে সামলাতে। এক মিনিট, তুই মেয়েটাকে কবে থেকে চিনিস বললি না তো আমায়? শামীম বলে উঠল, সৌহার্দ্য যেদিন আমাদের ট্রিট দিতে নিয়ে গিয়েছিল ওই দিন প্রথম দেখে আমি মেয়েটার প্রেমে পড়েছি, তারপর খোঁজখবর নিয়েছি মেয়েটার সম্পর্কে। তুই শুধু এতটুকুই জেনে রাখ যে মেয়েটার নাম তরু, বাকিটা তোকে পরে বলবো। ধ্রুব ছোট করে উত্তর দিল, আচ্ছা। অল্প সময় নীরবতার পরে ধ্রুব আবারও বলে উঠল, ভাই তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে তরুকে পেতে হলে। শামীম ভাবলেশীন ভাবে বলল, হ্যাঁ তা তো হবেই, তরু কাউকে সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ওর মন জয় ঠিকই করব। এতটুকু বলি শামীম ভিলেন স্টাইলে বলে উঠল, ये शामीम से तोरू काफी नहीं बच पाएगी। বলে তো কাফি ভি নেহি, হু হা হা হা। পরন্ত বিকেলে রোদ এসে যখন নামায় সন্ধ্যা, উদাসী বাতাস এসে দিয়ে যায় তার বিষাদ বার্তা। আজ সারাটা দিন অস্থিরতায় কেটেছে শিশিরের। সৌহার্দ্য ভাই ওকে আজকে ঘুরতে নিয়ে যাবে ভাবতেই উত্তেজনায় শিশিরের গা কাটা দিয়ে উঠছে। দেশে ফেরার পর এই প্রথম সৌহার্দ্য শিশিরকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। ছোটবেলায় শিশিরকে অনেকবার ঘুরতে নিয়ে গেছে সৌহার্দ্য, কিন্তু তখনকার বিষয় আলাদা ছিল আর এখনকার বিষয় আলাদা। এখন সপ্তাদশীর হৃদয়ে অজানা অনুভূতির খেলা করছে, যেটা সপ্তাদশী বুঝে উঠতে পারছে না। দীর্ঘ 1 ঘন্টা পর শিশিরের শাড়ি পরা শেষ হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো শিশির। সৌহার্দ্যের দেওয়া শাড়ি ওর গায়ে জড়ানো ভাবতেই কেমন অন্যরকম অনুভব হচ্ছে শিশিরের, যেন একটা হিমশীতল বাতাসের কারণে শরীরের লোমকূপগুলো জেগে উঠছে বারংবার। কুয়াশাকে কোন রকমের বাহানা দিয়ে দিয়াদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে শিশির। মা কাকিরা সবাই ছাদে বসে আছে, তাই এখন শিশিরকে কেউ খুঁজবে না। সাদা শাড়ির সাথে ম্যাচিং কানে দুল আর চুড়ি পরেছে শিশির। হাঁটু অব্দি চুলগুলো খোলা ছেড়ে দিয়েছে। গোলাপি ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দিয়েছে। ডাগর ডাগর চোখে অল্প করে কাজল দিয়েছে শিশির। ব্যাস, এতেই ওকে হুড়পুরি লাগছে। সাজগোজ শেষ করে আয়নায় আরেকবার নিজেকে খুঁটিয়ে দেখলো শিশির। না, তাকে খারাপ লাগছে না, একদম ঠিকঠাক। আয়না থেকে চোখ সরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকালো শিশির। সঙ্গে সঙ্গে শিশিরের চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। ঘড়িতে 7:40 শিশির তড়িঘড়ি করে ছুট লাগালো বাড়ির বাইরে আর বিড়বিড় করে বলল, এমনিতেই দেরি হয়ে গেছে, আর 1 মিনিট সময় নষ্ট করলে সৌহার্দ্য ভাই আমাকে সত্যি সত্যি কান ধরে উঠবস করাবে। জলদি ভাগ শিশির, জলদি। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে শিশির। ঠিক তখনই শিশির কিছুটা দূরে দেখতে পেল সৌহার্দ্য একটা রিকশায় করে এদিকেই আসছে। সৌহার্দ্যকে দেখে শিশিরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও ভেবেছিল সৌহার্দ্য ভাই হয়তো ওর উপর রাগ করে হসপিটালে চলে গেছেন। সৌহার্দ্যের গায়ে সাদা রঙের শার্ট আর কালো জিন্স। শার্টের স্লিপ দুটো কোণই পর্যন্ত কোটানো। হাতে সেই চিরচেনা সিলভার রঙের ঘড়িটা জলজল করছে। রিকশা এসে থামতেই সৌহার্দ্য নেমে দাঁড়ালো শিশিরের সামনে। রিকশা থেকে নামতেই সৌহার্দ্যের তীক্ষ্ণ দৃষ্টির নজর এলো শিশিরকে দেখে সৌহার্দ্যের 2-3টা হার্টবিট যেন মিস হয়ে গেল, কিন্তু সেটা সে শিশিরকে ঘুণাক্ষরেও বুঝতে দিল না। সৌহার্দ্যের ওই ধূসর বর্ণের চোখের তীক্ষ্ণ চাহনিতে শিশির বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সৌহার্দ্যের সামনে শাড়ি পরে আসতে ওর অনেক লজ্জা লাগছিল, কিন্তু না এসেও পারল না সৌহার্দ্য ভাইয়ের হুমকির জন্য। সৌহার্দ্য এবার গলা খাকারি দিয়ে বলল, রিকশায় ওর। শিশির মনে হলো কথাটা শুনতে পায়নি, তাই সৌহার্দ্যের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শিশিরকে এভাবে তাকাতে দেখে সৌহার্দ্য ধমক দিয়ে বলল, কি হলো, রিকশায় উঠতে বললাম তো আমি, কথা কি কানে যায় না তোর? সৌহার্দ্যের ধমক খেয়ে শিশির তড়িঘড়ি করে রিকশায় উঠে গেল। অতঃপর সৌহার্দ্য ওর পাশে উঠে বসলো। ওরা উঠতে রিকশাওয়ালা রিকশা চালাতে শুরু করে দিয়েছে। সৌহার্দ্য শিশিরের পাশে বসতেই শিশিরের মনে হচ্ছে যে ওর হার্ট দ্রুত বিট করছে। কেমন কেমন যেন অনুভূত হচ্ছে ওর। হাত পা সব কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। শিশিরকে এভাবে কাঁপতে দেখে সৌহার্দ্য ওর দিকে না থেকেই বলে উঠল, তুই আবার মৃগীরোগের মতো কাঁপতে শুরু করে দিয়েছিস। শিশির না সূচক মাথা নাড়িয়ে কথা পাল্টে সৌহার্দ্যকে বলে উঠল, আমাকে কেমন লাগছে সৌহার্দ্য ভাই? শিশিরের কথায় সৌহার্দ্য ওর দিকে তাকিয়ে বলে উঠল, ভালো। সৌহার্দ্যের কথাতে শিশিরের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপকে পাত্তা না দিয়ে শিশির মনে মনে বলল, শুধু ভালো, আর কিছু না, একটু সুন্দর বললেও তো পারতেন সৌহার্দ্য ভাই। তাতে কি আপনার জিব্বা খসে পড়েছে তো? রিকশা চলছে আপন গতিতে। হাওয়ায় হাওয়ায় দুলছে শিশিরের চুলগুলো। সাথে সাথে চুলগুলো সৌহার্দ্যের মুখে এসে বাড়ি খাচ্ছে, কিন্তু এতেও সৌহার্দ্য আজকে যেন একদমই বিরক্ত নয়। চুলগুলো সৌহার্দ্যের মুখে বাড়ি লাগছে দেখে শিশির চুলগুলো হাত খোপা করতে চাইল। তখনই সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, বাধার দরকার নেই, এমনি থাক। শিশির সৌহার্দ্যকে বলল, কেন সৌহার্দ্য ভাই, আপনি কি বিরক্ত হচ্ছেন না? সৌহার্দ্য কাটকাট ভাবে বলল, আরেকবার কথা বলে তোকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। শিশির তবুও বলল, আরেকটা কথা বলি না প্লিজ প্লিজ। না, একটা না। শিশির ঠোঁট উল্টে বলল, সত্যি এটা বলার পর আর কথা বলবো না। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলল, বল। শিশির এবার কৌতূহল মিশ্রিত কণ্ঠে বলল, আমরা কোথায় যাচ্ছি সৌহার্দ্য ভাই? আর আপনি তো বলেছিলেন আমাকে এই শাড়িটা দিবেন না, তাহলে আবার দিলেন কেন? Head there. Head there. Head there. Head there. Roger.
Heads up! Enemy dropping close! Got a gun! Resources here. Help me! Thanks. I'm being hunted. Head there. Head there. Carnival is officially on.